লেকচার 5 পড়ানোর কথা। তো লেকচার 5 এর মধ্যে অনেকগুলা টপিক কিন্তু আছে। উপসর্গ আছে, ধাতু আছে, প্রকৃতি প্রত্যয় আছে, কারক বিভক্তি, সম্বোধন সম্বোধন পদ আছে, পদ ও পদ প্রকরণ আছে, অনুসর্গ আছে, ক্রিয়াকাল আছে। ঠিক আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে। সো আমরা ইনশাল্লাহ সবগুলোই টাচ করার চেষ্টা করব। তো ক্লাস শুরু করার আগে জানতে চাই তোমাদের কোনো কথা আছে কিনা, মানে নেক্সট লেকচার 4, 3, 2, 1 এখানে তোমাদের কোনো কিছু বাকি রয়ে গেছে কিনা জানার বোঝার। কোনো কিছু কি বাকি আছে, মানে জি লাস্ট স্যার, ক্লাস? বাকি তো আমাদের আছেই স্যার। আমাদের লেকচার 2 তে তানিন স্যার ক্লাস নিছে, যে 5টা টপিকস ছিল, এখান থেকে শুধুমাত্র ওই ক্লাসে তানিন স্যার ধ্বনি পরিবর্তন শেষ করছিলেন। বলছিলেন বাকি লেকচার গুলো পরবর্তীতে সমন্বয় করা হবে, কিন্তু সেটা এখনো করা হয়নি। আর লেকচার 3 তে এসে আবার অন্য টিচার ক্লাস নিয়েছেন, এই জন্য উনি আবার লেকচার 3 শুরু করছেন। 4, 4। লেকচার 4 টাচ করা হয়েছে মোটামুটি। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি 5টা শুরু করতেছি আর কি। হ্যাঁ, তানিম স্যার আসলে উনি ওইটা ওনারটা মেনটেন করবে, সমন্বয় করবে। ঠিক আছে, আমরা আজকে লেকচার 5 দিয়ে শুরু করতেছি। ওকে, তো লেকচার 5 এর মধ্যে উপসর্গ, ধাতু, প্রকৃতি প্রত্যয়, কারক বিভক্তি, পদ পদ প্রকরণ, অনুসর্গ, ক্রিয়াকার, অনেকগুলা টপিক কিন্তু, অনেকগুলা টপিক। তো আমরা বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করব। এইখানে আসলে তোমার উপসর্গ একটা বড় একটা টপিক, উপসর্গ। ঠিক আছে, তারপরে কারক আছে, অনেক কিছু আছে। তো আমরা আসলে কোনটা দিয়ে শুরু করব? আমরা প্রথমে একটু ধাতু দিয়ে শুরু করি। ঠিক আছে, ধাতু এবং প্রকৃতি প্রত্যয় কাছাকাছি জিনিস, আমরা একটু ধাতু দিয়ে শুরু করতেছি। সবার সামনে খাতা কলম আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, গুড। ওকে, ফাইন। আচ্ছা, প্রথমেই তোমরা লেখো ধাতু। স্যার আমরা কি লিখবো না? হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলবা, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলবা। এবং কিছু জিনিস আমি লিখবো, কিছু জিনিস আমি বলবো। ঠিক আছে, যেটা আমি লিখবো ওইটা তো লিখবাই, আর যেটা আমি বলবো যে এটা তোমরা লিখে ফেলো, ওইটা আমি লিখবো না, কিন্তু ওই জিনিসগুলো তোমরা লিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা ওকে। স্যার একটু বড় করে লিখিয়েন আর একটু স্পষ্ট করে লিখিয়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। এই ধাতুটা হচ্ছে, একটু লিখে ফেলো, ক্রিয়াপদের মূল অংশ বা ক্রিয়ার মূল অংশ। আচ্ছা, ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ। ঠিক আছে, তো একটা ক্রিয়াপদকে যদি আমরা ভাঙাই, একটু দেখো, যদি বলি করে, এই করে একটা ক্রিয়াপদ, আগে একটু দেখো পরে লিখবা। হ্যাঁ, একটু দেখো করে, এই করে মানে করে পরে, এগুলো হচ্ছে ক্রিয়া। তো এই ক্রিয়াপদটাকে যদি আমরা ভাঙাই, এই ক্রিয়াপদের দুইটা অংশ আছে। ঠিক আছে, যেমন এটাকে যদি ভাঙাই তাহলে হবে কি হয়, কর যোগ এ, করে। হ্যাঁ, তাহলে ধাতু মানে হচ্ছে মূল, মূল একবারে রুট, ধাতু মানে রুট। তো এই যে করে, এইটাকে যদি আমরা ভাঙে মূল জিনিস বের করি, তাহলে পাই আমরা হচ্ছে কর। এই করটা হচ্ছে একটা ধাতু। ঠিক আছে, যেমন যদি বলি সে ঘুমায়, সে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, এগুলো লিখতে হবে না, শুধু দেখবা। আমরা ধাতুটা চিনতেছি, ঘুমাচ্ছে একটা ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে এই ঘুমাচ্ছে এটার মূল কি? এটার মূল হচ্ছে ঘুম। এই ঘুমটা হচ্ছে এখানে ধাতু। ঘুমাচ্ছে এটা কিন্তু ধাতু না, এটা হচ্ছে একটা ক্রিয়া, এটার মূল হচ্ছে ঘুম, এটা একটা ধাতু। একইভাবে করে, করে একটা ক্রিয়াপদ, এটা কিন্তু ধাতু না, কিন্তু এটা ধাতু কি, কর। এই করটা হচ্ছে একটা ধাতু। ঠিক আছে, তাহলে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্লিয়ার তো? ওকে, তাহলে বাংলা ব্যাকরণে, স্যার। বাংলা ব্যাকরণে ধাতুকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটু লিখে ফেলাও, ধাতু হচ্ছে প্রথমত কত প্রকার? 3 প্রকার। ধাতু হচ্ছে তিন প্রথমত প্রকার 3 প্রকার। হ্যাঁ, লিখে ফেলো, ধাতু হচ্ছে 3 প্রকার। আচ্ছা, 1 নাম্বার মৌলিক ধাতু, 1 নাম্বার
মৌলিক ধাতু। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে মৌলিক ধাতু, 2 নাম্বার সাধিত ধাতু, 3 নাম্বার যৌগিক বা সংযোগমূলক ধাতু। 2 নাম্বার হচ্ছে সাধিত ধাতু, সাধিত ধাতু। 3 নাম্বার হচ্ছে যৌগিক যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু, সংযোগমূলক ধাতু। এই যৌগিক ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতুর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় মিশ্র ক্রিয়া। লিখে ভালো, মিশ্র ক্রিয়া। আচ্ছা, ধাতু হচ্ছে প্রথমত 3 প্রকার: মৌলিক ধাতু, 2 নাম্বার সাধিত ধাতু, 3 নাম্বার যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। এবং এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। যার নাম যৌগিক ধাতু তার নামই মিশ্র ক্রিয়া, বা যার নাম যৌগিক সংযোগমূলক ধাতু তার নামই হচ্ছে কি মিশ্র ক্রিয়া। একটু লেখা শেষ হলে বলবা যে লেখা শেষ। শেষ। Yes, sir. আচ্ছা, গুড, ভেরি গুড। এবার চলে আসো 1 নাম্বারে, আসো মৌলিক ধাতু। এই মৌলিক ধাতু হচ্ছে আবার 3 প্রকার। লিখে ভালো, মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। মৌলিক ধাতু হচ্ছে 3 প্রকার। মৌলিক ধাতু হচ্ছে তোমার 3 প্রকার। লেখো খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। 1 নাম্বার লেখো খাঁটি বাংলা, সংস্কৃত। 2 নাম্বার সংস্কৃত, 3 নাম্বার বিদেশি। খাঁটি বাংলা, খাঁটি বাংলা। 2 নাম্বার সংস্কৃত, 3 নাম্বার বিদেশি। মৌলিক ধাতু আবার 3 প্রকার। 1 নাম্বার খাঁটি বাংলা, 2 নাম্বার সংস্কৃত, 3 নাম্বার হচ্ছে বিদেশি। লেখা হলে দ্রুত বলতে হবে, শেষ, আমাদের সময় কম, পড়া বেশি অনেক। Sure, sir. আচ্ছা, Yes, গুড, sir. শেষ, ভেরি গুড। আচ্ছা, সংস্কৃত যে ধাতুটা, এই ধাতুগুলো একটু কঠিন। তোমরা দেখবে বাংলা ভাষার মধ্যে সংস্কৃতের একটা প্রভাব আছে, যেমন উপসর্গ পড়তে গেলে সংস্কৃত সব উপসর্গ আছে, তারপরে শব্দের মধ্যে অনেক সংস্কৃত শব্দ আছে, অনেক জায়গায় সংস্কৃত কথাটা আছে। তো সংস্কৃত জিনিসটা হচ্ছে অনেক কঠিন। এই সংস্কৃতের কারণে কিন্তু বাংলা ভাষাটা অনেক কঠিন হয়ে গেছে, তাই না? তোমার কাছে মনে করো, তোমার কাছে কোন মানে ল্যাঙ্গুয়েজটা সহজ মনে হয়, মানে ইংলিশ নাকি বাংলা? কঠিন কোনটা লাগে তোমার কাছে? মানে বাংলা ব্যাকরণটা কঠিন লাগে বেশি, নাকি ইংলিশ গ্রামারটা, কোনটা কঠিন লাগে বেশি বলো তো? বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কঠিন লাগে, কারণ কি? মানে বাংলা ব্যাকরণটা যে কঠিন লাগে, কারণটা কি? আমার ভাষা তো বাংলা, আমরা আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি, তাহলে বাংলা ব্যাকরণটা কেন আমাদের কাছে কঠিন লাগবে? স্যার যার- মিক্সড স্যার হ্যাঁ, মিক্সড অনেক ভাষার মিক্সড স্যার, মিশ্রণ অনেক ভাষার। মিশ্রণ হইলো এখানে অনেক মানে প্রবলেম আছে। যেমন আমরা যে ব্যাকরণটা পড়ি, 9-10-এ যে মনির চৌধুরীর যে ব্যাকরণটা পড়ছি, বা আমাদের নতুন একটা ব্যাকরণ অ্যাড হয়েছে, এই ব্যাকরণগুলা কিন্তু বাংলা ভাষার আসলে ব্যাকরণ না। যদি বাংলা ভাষার ব্যাকরণ হইতো তাইলে এগুলো আমাদের কাছে সহজ লাগতো, একবারে সহজ লাগতো। যেহেতু বাংলা ভাষার ব্যাকরণ না, এই জন্য হচ্ছে এগুলো অনেক কঠিন। হ্যাঁ, কিভাবে বুঝলাম বাংলা ভাষার ব্যাকরণ না? বাংলা ভাষাটা পরীক্ষা তোমার আসতে পারে, বাংলা ভাষা আসছে হচ্ছে তোমার প্রাকৃত ভাষা থেকে, ঠিক আছে? বাংলা ভাষা আসছে প্রাকৃত ভাষা থেকে, কিন্তু তুমি যদি কলকাতায় যাও, মানে পশ্চিমবঙ্গে যাও, ওইখানে গেলে কিন্তু দেখবা যে ওরা বলে যে বাংলা ভাষা আসছে সংস্কৃত থেকে, ঠিক আছে? এটা ব্রিটিশরা আমাদের এইখানে আসার পর থেকেই তারা প্রচার করছে বাংলা ভাষা আসছে সংস্কৃত থেকে। সেই থেকে বাংলা ভাষার ইতিহাস, বাঙালির ইতিহাস, তারপরে বাংলা ব্যাকরণের ইতিহাস, ঠিক আছে, বাংলা ব্যাকরণ রচনা, বাংলা ব্যাকরণকে সংস্কৃতের মধ্যে ডুবায় দেওয়া, বাংলা ভাষাকে সংস্কৃতের মধ্যে ডুবায় দেওয়া, হ্যাঁ, এই কাজগুলো তারা করছে ব্রিটিশরা এসে। যার কারণে আসলে বাংলা ব্যাকরণটা আমাদের কাছে অনেক কঠিন লাগে। বাংলা ভাষাটা আসছে প্রাকৃত ভাষা থেকে, কিন্তু বাংলা ব্যাকরণটা প্রাকৃত ভাষা অনুযায়ী হয় নাই, বাংলা ব্যাকরণটা হচ্ছে সংস্কৃত অনুযায়ী। সংস্কৃত যে ভাষার যে ব্যাকরণ আছে, বাংলা ব্যাকরণটা হচ্ছে ওই ব্যাকরণের একটা কপি পেস্ট, এটা বাংলা ভাষার ব্যাকরণ না। যেই কারণে আসলে বাংলা ভাষাটা আমাদের কাছে কঠিন লাগে। তুমি জায়গায় দেখবা দেখবা যে সংস্কৃত আছে, সংস্কৃত, অর্থাৎ বাংলা ব্যাকরণটা হচ্ছে সংস্কৃত যে ব্যাকরণ আছে সংস্কৃত ভাষার, হ্যাঁ, ওই ব্যাকরণটা, পাণিনির নাম শুধু তো, পাণিনি উপমহাদেশের প্রথম ব্যাকরণ রচয়িতার নাম হচ্ছে পাণিনি। সংস্কৃত ভাষার ব্যাকরণ নাম হচ্ছে অষ্টাধ্যায়ী।
এই অষ্টাধ্যায়ী ব্যাকরণের রচয়িতা হচ্ছে পাণিনি। এই পাণিনি যে অষ্টাধ্যায়ী ব্যাকরণ লিখছে, আমাদের যে এখন ব্যাকরণটা পড়তেছি সেই পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণের একটা কপি পেস্ট হচ্ছে এই বাংলা ব্যাকরণ। যেই কারণে আসলে আমাদের কাছে বাংলা ব্যাকরণ অনেক কঠিন লাগে। ভাষা হচ্ছে আমার বাংলা, পড়ি আমি সংস্কৃত ভাষার ব্যাকরণ, কঠিন তো লাগবেই। হ্যাঁ, কিন্তু বাংলা ভাষার ব্যাকরণটা যদি প্রাকৃত ভাষা অনুযায়ী রচিত হইতো তাইলে কিন্তু এত কঠিন মনে হইতো না, অনেক সহজ লাগতো। কিন্তু প্রাকৃত ভাষা অনুযায়ী বাংলা ব্যাকরণ এখনো পর্যন্ত ওইভাবে রচনা করা হয় নাই। বুঝতে পারছো? আচ্ছা, তো এই জন্য আমাদের কাছে আসলে একটু কঠিন মনে হয়। সো ব্যাকরণ পরিবর্তন না হওয়া পর্যন্ত একটু কঠিন লাগবেই। হ্যাঁ, তো কঠিন তোমাদের কাছে লাগবেই। তো যাই হোক, আমরা সামনে জানবো আসলে এই জিনিসগুলো, ফাঁকে ফাঁকে আমরা পড়বো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমরা মৌলিক ধাতু পড়ছিলাম। আর প্রথমে পড়ছিলাম ধাতু হচ্ছে তিন প্রকার। এক নাম্বার মৌলিক ধাতু, দুই নাম্বার সাধিত ধাতু, তিন নাম্বার হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু বা মিশ্র ক্রিয়া। আচ্ছা, তো মৌলিক ধাতু আবার তিন প্রকার: খাঁটি বাংলা ধাতু, সংস্কৃত মৌলিক ধাতু, আবার বিদেশি মৌলিক ধাতু। আচ্ছা, সংস্কৃতটা একটু কঠিন, এটা তোমরা 9-10 বোর্ড ব্যাকরণ, মুনির চৌধুরীর বোর্ড ব্যাকরণটা দেখবা। আর লেকচার শিটে থাকতে পারে, একটু দেখে নিলেই পারবা। ঠিক আছে? যেমন ক্রি, এই ক্রি কর্তব্য, এটা ধাতু কি? ক্রি। হ্যাঁ, এই ক্রিটা হচ্ছে একটা সংস্কৃত ধাতু। এরকম কিছু জিনিস আছে। আচ্ছা, একটু কঠিন, এটা দেখে নেবা আর কি, অত গুরুত্বপূর্ণ না। এই সংস্কৃত ধাতুটা অত গুরুত্বপূর্ণ না, খাঁটি বাংলা ধাতুটা একটু দেখবা, এইটা একটু ইজি। যেমন খাঁটি বাংলা ধাতু কোনগুলো? ধাতু মানে তো ক্রিয়ার মূল। যেমন আমরা যদি বলি কর, ধর, পা, খা, ছাড়, যা ইত্যাদি, এইগুলো হচ্ছে কি সব খাঁটি বাংলা ধাতু। ঠিক আছে? সহজ সহজ যেগুলো আমরা মানে ব্যবহার করি। আচ্ছা, এরপরে দেখো, খাঁটি বাংলা ধাতুকে একটু লিখে ফেলাও। তুই করে সম্বোধন করা যায়। তুই করে সম্বোধন, খাঁটি বাংলা ধাতুকে তুই করে সম্বোধন করা যায়। তুই করে লিখে ফেলাও এটা। তুই করে সম্বোধন ধন করা যায়। যেমন কর, ধর, খা, ছাড় ইত্যাদি। লেখো, দ্রুত লেখো, একটু দ্রুত লেখো। জি স্যার। কি লিখছেন? কর, আচ্ছা, দেখা যাচ্ছে না স্যার। কর, ধর, খা, ছাড়। ও, আর বড় করে লিখতে হবে। কর, ধর, খা, ছাড়, পা ইত্যাদি। আচ্ছা, একটু খেয়াল করো। কর যদি আমরা বলি, তুমি এগুলো বইতেও পাবা, এখন একটু বুঝে নাও আসলে জিনিসটা কি, সহজভাবে একটু বুঝে নাও। যেমন কর যদি বলি, কর, ঠিক আছে? বন্ধ হয়ে গেছে স্যার, দেখা যাচ্ছে না পিকচার। স্যার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। হ্যাঁ, দেখা, বুঝছে স্যার? এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, ফাইন। দেখো, যদি বলি আমরা কর, কর একটা খাঁটি বাংলা ধাতু। হ্যাঁ, তাহলে কর যদি বলি, আমি কি বলবো আপনি কর, এটা বলবো? আমি কি বলবো তুমি কর, এটা বলবো? কি বলবো? তুই কর, তাই না? তুই কর। তাহলে এটা কিন্তু তুই করে সম্বোধন করতে হয়। আবার যদি বলি ধর, ওরে ধর, আমি কি বলবো আপনি ধর বা তুমি ধর, এটা বলবো? বলবো না, আমি কি বলবো? তুই ধর। যদি বলি খা, যদি বলি ভাত খা বা এটা খা ওইটা খা, আমি কি বলবো যে আপনি খা তুমি খা, এটা কিন্তু বলবো না, কি বলবো? তুই খা। তাহলে এই যে খাঁটি বাংলা ধাতুগুলো যে আছে, এইগুলোর সাথে কিন্তু সবসময় তোমার ইয়া হিসেবে তুই সম্বোধন করতে হয়। তুই, এটা মাথায় রাখবা। তুই করে যদি সম্বোধন করা যায়, সেইটা সাধারণত খাঁটি বাংলা ধাতু হবে। এখন পরীক্ষায় আসলো কোন একটা ধাতু, যে এটা কোন ধাতু, খাঁটি বাংলা, সংস্কৃত নাকি বিদেশি। তো তুমি যদি দেখো যে ওইখানে এই যে ধাতুটা আছে ওইটাকে তুই করে সম্বোধন করা যাচ্ছে, তাইলে সাধারণত এটা তুমি খাঁটি বাংলা ধাতু হিসেবে চিহ্নিত করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে খাঁটি বাংলা গেল, সংস্কৃত গেল, বিদেশি গেল। বিদেশি যায় নাই, বিদেশিরা হচ্ছে মানে বিদেশি শব্দের মূল থেকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে তোমার বিদেশি মৌলিক ধাতু। যেমন আমরা যদি বলি, উদাহরণটা লিখে বলো, ডর। ডর, ডর মানে কি? ভয়। আমরা বলি না ডরাইস না, ডরাইস না মানে কি? ভয় পাইস না। ডর, মাগ, মাগ, ফের, লিখে ভালো। এই তিনটা গুরুত্বপূর্ণ, তিনটা বিদেশি ধাতু হচ্ছে এই তিনটা: ডর, মাগ,
হের লিখেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা হের হের আচ্ছা হেডটা নিয়ে আমরা হের হ্যাঁ হ্যাঁ আচ্ছা হেডটা তুমি একটু পরেও লিখতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। হের নিয়ে তুমি আপাতত ডর আর মাগ লেখো, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। লেখা হয়েছে? আমরা পরের পেজে যাচ্ছি, পরের পেজে শিওর। মুছে ফেললাম, হ্যাঁ? জি স্যার শিওর। ওকে ফাইন। এইবার একটা লেখো অজ্ঞাত মৌল ধাতু। অজ্ঞাত মৌল ধাতু, অজ্ঞাত মৌল। অজ্ঞাত মৌল ধাতু। আচ্ছা, অজ্ঞাত মৌল ধাতু আছে একটা পরীক্ষায়, এটা প্রায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে যে নিচের কোন ধাতুটি অজ্ঞাত মৌল ধাতু, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অনেক পরীক্ষায় আসে, তোমার বিসিএস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসে যে অজ্ঞাত মৌল ধাতু কোনটা। এটা হচ্ছে হের, হবে উত্তর হের। হের, হেরটাকে বলা হয় অজ্ঞাত মৌল ধাতু। ঠিক আছে, এখন অজ্ঞাত মৌল মানে কি? অজ্ঞাত মানে যেটা অজানা, মৌল মানে মৌলিক, অর্থাৎ অজানা একটা মৌলিক ধাতুর নাম হচ্ছে হের। এইটা কোন ভাষা থেকে আসছে হের, এটা আসলে কোনো ব্যাকরণবিদ বের করতে পারে নাই, যেই কারণে এটার নাম দিয়েছে কি অজানা একটা মৌলিক ধাতু। অজানা মৌলিক ধাতু মানে কি অজ্ঞাত মৌল ধাতু। বুঝতে পেরেছো? আচ্ছা, একটা বাক্য জি স্যার। আছে ও আচ্ছা, এটা নির্দিষ্ট কথা থেকে আসছে বলা যাবে না, সেই হিসেবে কি বিদেশি বলা যাবে এটাকে? না বিদেশি, এটা আপাতত বিদেশির বাদ দাও, বিদেশি না, এটা হচ্ছে অজ্ঞাত মৌল। আচ্ছা এটা অনেকে বলছে এটা বিদেশি ধাতু, বিদেশি বললেও বেশিরভাগ ব্যাকরণবিদ তারা বলছে যেটা বিদেশি হইলেও এটা একটা অজ্ঞাত মৌল ধাতু। আমরা এটা ব্যাকরণে আচ্ছা। চিহ্নিত করবো অজ্ঞাত মৌল ধাতু। ঠিক আছে, যদি যদি পরীক্ষা এরকম আসে হের শব্দটা কোন ধাতু, অজ্ঞাত মৌল ধাতু অপশনে নাই, তখন তুমি দিবা তাহলে বিদেশি। বিদেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন একটা বাক্য আছে, এই বাক্যটাকে কেন্দ্র করে মূলত ধাতুটা বের হয়েছে। যেমন একটা বাক্য আছে যে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, লিখে ফেলো বাক্যটা, লিখে ফেলো হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে। 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 লিখছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এইটা একটা ইয়ের মধ্যে আছে তো, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে পরীক্ষায় হের নিয়ে অনেকগুলা কোশ্চেন হয়। এক, এটা কোন ধাতু, এক এটা হচ্ছে একটা মৌলিক ধাতু, দুই মৌলিক ধাতু কোনটা, এটা হচ্ছে অজ্ঞাত মৌল ধাতু। ঠিক আছে, মৌল মানে কিন্তু মৌলিক, মৌল মানে হচ্ছে মৌলিক। আচ্ছা, তারপরে আসতে পারে হের শব্দের অর্থ কি। হ্যাঁ, হের শব্দের অর্থ কি, অথবা এই বাক্যটা দেয়া থাকতে পারে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই বাক্যটা মুখস্থ করে ফেলবা, এই বাক্যটাও আসতে পারে সহ, যে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে। এখানে হের শব্দের অর্থ কি? হ্যাঁ, কে বলতে পারবা হের শব্দের অর্থ কি? জানা আছে কারো? ওইখানে। জানা নাই না। হের মানে হচ্ছে দেখা। এর মানে কি? দেখা, দেখা মানে দেখ ওই দুয়ারে কে দাঁড়ায় আছে, দেখো ওই দুয়ারে দাঁড়ায় আছে কে। ঠিক আছে, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে মানে হচ্ছে দেখো ওই দুয়ারে কে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো? তাহলে হের শব্দের অর্থ কি? দেখা। বুঝেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন কথা হইলো এখানে ব্যাকরণবিদরা বের করতে পারে নাই কোন ভাষা থেকে আসছে, কিন্তু অর্থ বের করলো কিভাবে? অর্থ কিভাবে বের করলো? দেখো, অর্থটা কিন্তু সে আন্দাজে বের করছে, এবং এই যে হের তারা যে পায় নাই যেটা কোন ভাষার, তুমি দেখবা যে আমার এক ক্লাসের মধ্যে স্টুডেন্ট ছিল বরিশালের, ও বলছে স্যার হের যে ব্যাকরণবিদ সে বের করতে পারে নাই, কিন্তু হের হচ্ছে স্যার আমাদের এলাকায় বলে হের। হের, হের মানে কি তার, হের মানে কি তার। তো বরিশালের ওই মানে স্টুডেন্টরা বলছে স্যার এটা আমাদের বরিশালের ধাতু হবে, কারণ হচ্ছে বরিশালে হের বলা হয়, কথায় কথা বলে হের হের হের। বুঝতে পারছো? তো সে বলছে যে এটা বাংলা একাডেমির উচিত ব্যাকরণের মধ্যে সংযুক্ত করে নেওয়া, যে এটা আসলে অজ্ঞাত মৌল না, এটা বরিশালের ধাতু। বুঝছো? তোমাদের কারো বরিশালে যদি বাড়ি থাকে, তোমরা বাংলা একাডেমির কাছে একটা চিঠি লিখবা যে হের এটা অজ্ঞাত মৌল না, এটা বরিশালের ধাতু।
বুঝতে স্যার পেরেছো? আমাদের কি স্যার আমাদের কিশোরগঞ্জ বলে হের তার। তাই নাকি? জি স্যার। তাহলে তো এটা কিশোরগঞ্জেরও হবে, আরো অনেক জায়গায় হেড মিল দিয়া বানাবেন। আপু, কিশোরগঞ্জে হেড দিয়ে আপনারা কি বুঝান? বলে যে ওটা ওর ওর বলিনি আমরা যে ওটা তার। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে এটা হের। মানে ওটা কার, ওটা মানে আমরা বলতাম ওটা ওর, মানে তোমার বা ওর কার, ওটা এটা হচ্ছে হের। মানে হের মানে ওনার, আমাদের ওনার। টাঙ্গাইলেও বলা হয়। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। তো এটা তোমরা লিখবা আর কি, চিঠি লিখবা, ঠিক আছে, যে এটা ধাতু, আসলে এটা ধাতু না, এটা একটা প্রোনাউন। এটা আমাদের বরিশালে হয়, এটা আমাদের কিশোরগঞ্জে বলে, আবার শরীয়তপুরেও নাকি বলে শুনলাম। সো এটা আসলে অজ্ঞাত মৌল না, এগুলা পরিবর্তন করা উচিত। বাংলা ব্যাকরণের অনেক কিছু পরিবর্তন করা উচিত। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী নেক্সট টপিকে চলে যাচ্ছি। এটা বুঝতে পারছো তো সবাই নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা কি শিখলাম? এখানে শিখলাম ধাতু হচ্ছে প্রথমত তিন প্রকার। ধাতুর মধ্যে একটা হচ্ছে মৌলিক ধাতু, মৌলিক ধাতু আবার তিন প্রকার। একটা হচ্ছে তোমার খাঁটি বাংলা ধাতু, আরেকটা সংস্কৃত ধাতু, আরেকটা হচ্ছে বিদেশি ধাতু। আবার বিদেশি ধাতুর মধ্যে একটা আছে কি অজ্ঞাত মৌল ধাতু, যেটা হচ্ছে হের। এবং হেরটা আছে এই বাক্যটার মধ্যে, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে। হের শব্দটা অজ্ঞাত মৌল বা অজ্ঞাত মৌলিক ধাতু, এবং হের শব্দের অর্থ হচ্ছে দেখা, ঠিক আছে। এই, এরপরে চলো আমরা পরবর্তীতে চলে যাই, নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা শিখবো ধাতুর 2 নাম্বার প্রকার ভেদটা শিখবো, যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। লেখো 2 নাম্বারে, যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। যৌগিক, যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু, যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। এটার আরেকটা কি নাম আছে, মনে আছে তো? মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া। হ্যাঁ, গুড, ফাইন। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে, যার নাম যৌগিক ধাতু তার নামই সংযোগমূলক ধাতু, তার নামই মিশ্র ক্রিয়া। And পরীক্ষা আসতে পারে সংযোগমূলক ধাতু কোনটা। এখন তুমি যদি শুধু যৌগিক ধাতু মুখস্থ করো, তাহলে কিন্তু তুমি বুঝবে না কোনটা সংযোগমূলক। আবার পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মিশ্র ক্রিয়া নয়। এখন মিশ্র ক্রিয়া কি, তুমি কখনো নামই শুনো না, তাহলে কিন্তু তুমি পারবে না। ঠিক আছে, তো তিনটা একসাথেই তোমাকে মনে রাখতে হবে, যার নাম যৌগিক ধাতু তার নামই সংযোগমূলক ধাতু, তার নামই হচ্ছে কি মিশ্র ক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, আমি এইটা জিনিসটা কি একটু লিখে ফেলো। লেখো বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর, বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর, অনুকার অব্যয়ের অব্যয়ের পর, বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি। দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে। ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে, মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, সেটাই হচ্ছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। হ্যাঁ, দ্রুত লিখতে হবে, লেখা শেষ হলে বলতে হবে শেষ। বিশেষ্য শেষ স্যার। বিশেষণ, ভেরি গুড। আরেকবার বলতেছি, বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর কর, হ, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয় যে নতুন ধাতু গঠিত হয়, সেটাকে বলা হয় যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু বা মিশ্র ক্রিয়া। শেষ হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, গুড। কতজন আছে ক্লাসে? 31 জন। ওকে, ফাইন। আমরা পরবর্তী ইয়ে চলে যাচ্ছি। উদাহরণ লেখো। এখানে তিনটা জিনিস একটু দেখো, তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এই যে বিশেষ্য, বিশেষণ, অনুকার অব্যয়, ঠিক আছে। এই তিনটার পরে মৌলিক ধাতু থাকবে। মৌলিক ধাতুগুলো কি কর, পা, সা, খা, দে, যত মৌলিক ধাতু আছে যে কোনো একটা বসতে পারে। এই যে বিশেষ্য বিশেষণ অনুকার, এগুলোর সাথে কি বসবে? এই যে মৌলিক ধাতু, মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, স্যার বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে কি বসবে?
মৌলিক ধাতু। যদি মৌলিক ধাতু বসে সেইটাই হবে কি যৌগিক ধাতু। বুঝতে পারছো? আচ্ছা, চলো এবার আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। আহ উদাহরণ দেখো, বিশেষ্য, বিশেষণ, অনুকার, তিনটা জিনিস ওখানে ছিল। হ্যাঁ, যেমন বিশেষ্য, যেমন আমি যদি বলি ভাত খাও, ভাত খা। আচ্ছা, তারপর যদি বলি ভালো হ, তারপরে যদি বলি ঝনঝন কর, ঝন ঝন কর। ঠিক আছে? আচ্ছা, দ্রুত লেখা বলো, দেখো ভাত খা, ভালো হ, ঝনঝন কর, দ্রুত লেখো। হয়েছে স্যার। আচ্ছা, গুড। এইবার দেখো, আমরা এখানে বলছিলাম তিনটা জিনিস, কি কি? বিশেষ্য, বিশেষণ, আর কি বলতে হবে, আর কি? অনুকার। অনুকার অনুকার। অনুকার অব্যয়। তিনটা জিনিস। দেখো তো, ভাতটা কি বিশেষ্য নাকি বিশেষণ? বিশেষ্য। 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 বিশেষ্য মানে কি? নাউন, নাউন, তাই না? নাউন। জি আচ্ছা, স্যার। তারপরে এই যে ভালোটা কি? বিশেষণ। 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 অ্যাডজেক্টিভ। বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর ঝনঝন কর, এটা কি? অনুকার অনুকার। অব্যয়। অনুকার। অনুকার কি জানা আছে কি? স্যার জি স্যার, ধনাত্মক ঝন যে। ঝন শন শন। হ্যাঁ, ধনাত্মক। অনুকার হচ্ছে দুই ধরনের, একটা আওয়াজ হয় আর একটা আওয়াজ হয় না। ঠিক আছে? যেমন জি স্যার। তোমার বিড়ালটাকে কি মিউ মিউ, এই যে ডাক, এটা কি একটা অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। আচ্ছা, কাকটাকে কি কাকা, এগুলো কিন্তু ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়। আচ্ছা, এগুলো আওয়াজ হয়, তাই না? আবার যদি বলি কোনোটা আওয়াজ হয় না, হ্যাঁ, যেমন যদি বলি তোমার ঠা ঠা রোদ পড়েছে, ঠা ঠা রোদ পড়েছে, আওয়াজ হয় কিনা বলো তো? ঠা ঠা আওয়াজ হয় না। না স্যার, হ্যাঁ? আওয়াজ হয় না। তাহলে রোদের তীব্রতাকে বলা হয় কি? ঠা ঠা। এটাও একটা অনুকার অব্যয়। ঠিক আছে? আচ্ছা, এরকম অনেক আছে, যাক এটা নিয়ে যদি কখনো ক্লাস নেই তখন সেইগুলো আলোচনা করবো, অনেক বিস্তারিত আলোচনা আছে অনুকার নিয়ে। আপাতত এটা মাথায় রাখো, আওয়াজ হইতে পারে, নাও হইতে পারে। হ্যাঁ, বৃষ্টি পরে টাপুর টুপুরে, টাপুর টুপুরে একটা কি? অনুকার অব্যয়। তাহলে ঝনঝন কর, এটাও একটা কি? অনুকার অব্যয়। শীতে কনকন করছে, কনকন একটা কি? অনুকার অব্যয়। অনুকার অব্যয়। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে দেখো তো, এই যে বিশেষ্যের পরে মৌলিক ধাতু, বিশেষ্যের পরে মৌলিক ধাতু হইলে সেটার নাম যৌগিক ধাতু হয় বা সংযোগমূলক ধাতু হয়। একইভাবে এটাও বিশেষণের পরে মৌলিক ধাতু, আবার এটা অনুকারের পরে এই যে মৌলিক ধাতু। বুঝতে পারছো? তাহলে বিশেষ্য যোগ মৌলিক ধাতু, হ্যাঁ, আবার বিশেষণ যোগ মৌলিক ধাতু, অনুকার যোগ মৌলিক ধাতু, এরকম যদি হয় সেটার নামই হচ্ছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু বা মিশ্র ক্রিয়া। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার স্যার। আচ্ছা, ফাইন। এবার দেখো, এইখানে কিন্তু এরকমও থাকতে পারে, ভাত খাও, এরকমও থাকতে পারে, ভাত খাও, ক্রিয়া থাকতে পারে। কিন্তু ধাতুটা কোথায় থাকে বলো তো? ক্রিয়ার মধ্যেই তো থাকে নাকি? আর বলছিলাম জি ধাতু স্যার, মানে কি? ক্রিয়ার মূল। ক্রিয়ার ক্রিয়ার মূল। মূল। তাহলে এই যে যদি এরকম থাকে ভাত খাও, এখানে খাওয়ের মধ্যে কিন্তু একটা ধাতু আছে, তোমাকে খুঁজে বের করতে হবে যে বিশেষের পর এখানে একটা ধাতু আছে, তার মানে এটা কোন ধাতু হবে? যৌগিক ধাতু। ঠিক আছে? আবার ভালো হও, এরকমও থাকতে পারে। আবার ঝনঝন করো, এরকমও থাকতে পারে। তাহলে এগুলো কিন্তু ওই একই জিনিস হবে, একই জিনিস। সরাসরি ধাতু থাকতে পারে অথবা ক্রিয়া থাকতে পারে। কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, যেমন এরকম যদি বলে যে ভাত খেয়ে যাও, এরকম যদি থাকে, ঠিক আছে, যে তোমার ভাত খেয়ে যাও, খেয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে, আচ্ছা, ওকে, এইটাই দেখো, ভাত খেয়ে যাও, বলো এটা কি হবে? এটা কোন ধাতু হবে বলো? জানা নাই, পারবা না। একটু খেয়াল করো, ভাত খাও আর ভাত খেয়ে যাও, এখানে ক্রিয়া ছিল কয়টা? একটা। একটা স্যার। এখানে ক্রিয়া ছিল একটা, ঠিক আছে? কি হতেছে কেন? ঠিক আছে। ও, আচ্ছা, এই যে ভাত খাও, ঠিক আছে, খাও, এখানে ভাত খাও একটা ক্রিয়া, এখানে ক্রিয়া কয়টা? ভাত খেয়ে যাও, খেয়ে দুইটা একটা, স্যার। যাও একটা, দুইটা কিন্তু। ঠিক আছে? জি স্যার।
তাহলে সবসময় মনে রাখবা যে ধাতুর মধ্যে একটা ক্রিয়া থাকবে, একটা ক্রিয়া হলে সেটা ধাতু হবে, যৌগিক ধাতু। ঠিক আছে, আরেকটা আছে যৌগিক ক্রিয়া। হ্যাঁ, যদি দুইটা ক্রিয়া থাকে সেইটা হবে যৌগিক ক্রিয়া। এটা লিখে ফেলো, যৌগিক ক্রিয়া, সেটা দিয়ে লেখো যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। স্যার দুইটা ক্রিয়া থাকলে যৌগিক ক্রিয়া। হ্যাঁ, যৌগিক ক্রিয়া লেখো, দুটি ক্রিয়া থাকবে, দুটি ক্রিয়া থাকবে। যৌগিক ক্রিয়া মানে দুটি ক্রিয়া থাকবে, লিখে ফেলো, দুটি ক্রিয়া থাকবে। আর দুইটা ক্রিয়া কিন্তু পাশাপাশি থাকতে হবে, ঠিক আছে, পাশাপাশি দুটি ক্রিয়া থাকবে। আচ্ছা, পাশাপাশি। হ্যাঁ, তাহলে যৌগিক ক্রিয়া এবং যৌগিক ধাতু পার্থক্যটা বুঝতে হবে। যৌগিক ধাতুতে ক্রিয়া থাকে একটা, হ্যাঁ, আর যৌগিক ক্রিয়ায় ক্রিয়া থাকে কয়টা? দুইটা। এটা পার্থক্যটা বুঝতে হবে। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি যৌগিক ক্রিয়া, হ্যাঁ, তখন যৌগিক ক্রিয়ার কথা বলে অনেকে যৌগিক ধাতু কিন্তু আনসার করে দিবে। অথবা পরীক্ষা আসতে পারে নিচের কোনটি যৌগিক ধাতু, তখন কিন্তু যৌগিক ক্রিয়াটা আনসার করতে পারে না জানার কারণে। পার্থক্যটা মনে রাখতে হবে, যৌগিক ধাতু এবং যৌগিক ক্রিয়া পার্থক্য আছে। যৌগিক ধাতুতে ক্রিয়া থাকে একটা, যৌগিক ক্রিয়ায় তোমার ক্রিয়া থাকে কয়টা? দুইটা। ঠিক আছে, তাহলে খেয়ে যাও, একটা একটা, দুইটা আছে, দুইটা যদি থাকে সেটা হবে যৌগিক ক্রিয়া। এখন দেখো, যৌগিক ক্রিয়ার মধ্যে একটা থাকে সমাপিকা ক্রিয়া, আরেকটা থাকে অসমাপিকা ক্রিয়া। এখানে খেয়েটা হচ্ছে অসমাপিকা আর যাওয়াটা কি সমাপিকা। ঠিক আছে, আমরা যদি বলি একটা উদাহরণ, তোমরা কি বুঝতেছো তো? বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, আমরা যদি বলি যে তোমার মাসুদ তুই ভালো হয়ে যা, একটা কথা আছে না, মাসুদ তুই ভালো হয়ে যা। দেখো তো, ভালো হয়ে যা, কয়টা ক্রিয়া আছে বলো? দুইটা দুটো। স্যার। দুইটা। তাহলে এর যৌগিক ধাতু নাকি যৌগিক ক্রিয়া? যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া। গুড, ভেরি গুড। এখানে দেখো তো, একটা অসমাপিকা, একটা কি সমাপিকা। 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 এখানে সমাপিকা কোনটা? সমাপিকা যা। কোনটা? যা যা। হচ্ছে যা। সমাপিকা, যেটা দ্বারা সম্পন্ন করা যায় ক্রিয়া। আর হয়ে দ্বারা সম্পন্ন করা যায় না, জন্য এটা কি অসমাপিকা। অসমাপিকা। তাহলে যৌগিক ক্রিয়ার মধ্যে সব সময় দুইটা ক্রিয়া একসাথে থাকে এবং একটা হয় অসমাপিকা আর একটা হয় সমাপিকা। সমাপিকা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি জি স্যার। আচ্ছা, চলে যায়, সে চলে যায়, এটা কি যৌগিক ধাতু না যৌগিক ক্রিয়া? ক্রিয়া স্যার। যৌগিক। যৌগিক সে ক্রিয়া। চলে সে যায়। চলে যায়, যৌগিক ক্রিয়া। যৌগিক যৌগিক ক্রিয়া। ক্রিয়া। দুইটা আছে, চলে একটা, যায় একটা। আর যদি বলি সে যায়, যৌগিক ধাতু। যৌগিক। যৌগিক ধাতু। বুঝতে পারছো? জি স্যার। জি ফাইন, ভেরি গুড। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে যৌগিক ধাতু আমাদের শেষ। যৌগিক ধাতু, সংযোগমূলক ধাতু বা মিশ্র ক্রিয়া, এটা আমাদের শেষ। এইবার আমরা চলে যাব সাধিত ধাতু, 3 নাম্বার। 3 নাম্বারে সাধিত ধাতু। সাধিত ধাতু লেখো, সাধিত ধাতু লেখো, আ প্রত্যয় যোগে গঠিত ধাতু। আ প্রত্যয়, আ প্রত্যয় থাকে, আ প্রত্যয় থাকে। লিখছো? আ প্রত্যয় যোগে গঠিত ধাতু। এই সাধিত ধাতু হচ্ছে আবার 3 প্রকার। 3 প্রকার সাধিত স্যার ধাতু। কত আ প্রকার? প্রত্যয় থাকে। হ্যাঁ, আ প্রত্যয় থাকে। এখানে আ নামে একটা প্রত্যয় থাকে, আ। এই সাধিত ধাতুতে সবসময় কি থাকবে? আ থাকবে। আর এইটা যেহেতু 3 প্রকার, 3টা প্রকারের মধ্যে আ থাকে। ঠিক আছে, 3টা প্রকার তো। আচ্ছা, 1 নম্বরে লেখো, লেখো নাম ধাতু। নাম ধাতু। ঠিক আছে, নাম ধাতু। লিখছো? জি স্যার জি বলেন। স্যার। জি স্যার। আচ্ছা,
তাহলে যেহেতু এই সাধিত ধাতু মানে হচ্ছে আ প্রত্যয় যোগে গঠিত ধাতু, আর এটার প্রকারভেদ হচ্ছে তিনটা। বারবার কি আমি লিখবো নাম ধাতু মানে আ প্রত্যয় যোগে গঠিত, এগুলো লিখবো? লিখবো না কিন্তু, না এটা স্যার। বুঝে নিতে হবে। তিনটার মধ্যে থাকবে আ, আমি এখানে নতুন জিনিস লিখবো, ঠিক আছে? আচ্ছা, নাম ধাতু, তারপরে তোমার প্রযোজক ধাতু, এটা কর্মবাচ্যের ধাতু, আমরা তিনটাই লিখবো। নাম ধাতুটা একটু শিখে নেই। নাম ধাতুটা হচ্ছে তোমার ওইটা একই জিনিস, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ অনুকার লিখে ভালো, বিশেষ্য বিশেষণ অনুকার, বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পর অনুকার, অনুকারের পর কি যোগ হয়? আ যোগ হবে, আ, এই আ প্রত্যয় যোগ হবে, আ প্রত্যয় যোগ হবে। বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে কি যোগ হবে? আ প্রত্যয় যোগ স্যার হবে। দ্রুত প্রত্যয়টা কি? লেখা শেষ? স্যার জি স্যার। প্রত্যয়টা কি? কোনটা? প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় আছে না? জি স্যার। প্রকৃতি প্রত্যয় একটা চ্যাপ্টার আছে না, ওইখানে অনেকগুলো প্রত্যয় আছে তো, দেখবা বাংলা প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়, বিদেশি প্রত্যয়। প্রত্যয় মানে প্রকৃতির সাথে যেটা যোগ হয়, প্রকৃতির সাথে যেটা যোগ হয়, যেমন মূল যেমন শব্দের সাথে হ্যাঁ, মূল যেমন একটা চলন্ত, শব্দের সাথে আরেকটা। একটা উদাহরণ দিচ্ছি, চলন্ত। হ্যাঁ, এবার এখানে মূল শব্দ কোনটা, ধাতু কোনটা? চল। চল এই চল চলের সাথে কি যোগ হয়েছে? অন্ত। অন্ত এই অন্তর হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে এই ধাতুর সাথে যোগ হয়, একটা ক্রিয়ার সাথে বা একটা শব্দের সাথে, দুইটার সাথেই হয়। হ্যাঁ, যেটা যোগ হয় অতিরিক্ত অংশ সেটাই হচ্ছে প্রত্যয়, এটা একটা প্রত্যয়। বুঝতে পারছো? যেমন যদি বলি ঘুমা, ঘুমা, হ্যাঁ, এটা হবে ঘুম যোগ আ, ঘুম যোগ আ, এই আটা হচ্ছে একটা কি প্রত্যয়। বুঝেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা বলছি বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগ হবে। আচ্ছা ফ্রেন্ড, এইবার এই নাম ধাতু কিন্তু অনেকেই বোঝে না, পরীক্ষা আসলে পারেই না নাম ধাতু। এর কারণ আছে। হ্যাঁ, এটা আসলে ভালোভাবে বুঝে না, কিন্তু তোমরা ইনশাল্লাহ একবারে শতভাগ এখান থেকে কোশ্চেন আসলেই নাম ধাতু থেকে শতভাগ উত্তর করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা একটু দেখি যে দেখো, লেখো যে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে, বা শুধু ঘুমাচ্ছে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, লেখো ঘুমাচ্ছে, লিখছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। দেখো তো এটা কি একটা ক্রিয়া না? ঘুমাচ্ছে, এর নিচে লেখো বেতাচ্ছে, বেতাচ্ছে। তারপরে লেখো আহ যাচ্ছে, যাচ্ছে। আচ্ছা, আরেক কোনটা? নোট। আচ্ছা, বেতাচ্ছেটা কি স্যার? হ্যাঁ বলবো, বিস্তারিত বলবো, একটু লেখো, মারতেছে। একটু লেখো, আমি বলবো। তারপরে লেখো খাচ্ছে, খাচ্ছে। সিরিয়ালি লিখে যাবো নিচ থেকে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালি লিখে যাও, খাচ্ছে। তারপরে লেখো ফলাচ্ছে, ফলাচ্ছে মানে কি? ফসল ফলাচ্ছে আর কি, জি স্যার। ফলাচ্ছে। তারপরে লেখো শীতে কনকনাচ্ছে, কন কনাচ্ছে। শুধু কনকনাচ্ছে লিখবো। হ্যাঁ, কনকনাচ্ছে, শীতে কনকনাচ্ছে। লিখেছো? জি স্যার। শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই নাম ধাতুটা কিন্তু বুঝতে হবে, কারণ এটা অনেকেই বুঝে না, এবং এটা অনেকে ভালোভাবে পড়াইতেও পারে না, এই জন্য পোলাপানে বুঝে না। তো তোমাদের ব্যাংকে কিন্তু নাম ধাতু থেকে আমি দেখছি অনেক জায়গায় কোশ্চেন আসছে। হ্যাঁ, ব্যাংক জব অনেক জায়গায় কোশ্চেন আসে নাম ধাতু থেকে, জি স্যার। একটু খেয়াল করো। দেখো, আমরা বলছি নাম ধাতু হচ্ছে বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে কি যোগ হবে? আ যোগ হবে। ঠিক আছে, তিনটে জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ্য বিশেষণ অনুকার। হ্যাঁ, মানে কি মূল শব্দ কি থাকবে? বিশেষ্য বিশেষণ এবং অনুকার থাকবে মূল শব্দ। আচ্ছা, এইবার দেখো ঘুমাচ্ছে একটা কি ক্রিয়া না? জি ঘুমাচ্ছে একটা স্যার, কি ক্রিয়া। ক্রিয়া, এটার ভিতরে ভিতরে একটা কি আছে? ঘুম আছে।
ঘুম। ধাতু মানে কি আমরা মূল জিনিসটা তো বের করবো নাকি? জি স্যার, ঘুম। আচ্ছা, এখন ঘুমটা কি কোনো ক্রিয়া? না স্যার। ঘুম কিন্তু ক্রিয়া না, ঘুম হচ্ছে একটা নাউন, ঠিক আছে? না ঘুমাচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এই ঘুমাচ্ছের মধ্যে কি আছে? একটা নাউন আছে, ঘুম। নাউন। ঘুম, ঠিক আছে? আচ্ছা, দেখো এরপরে দেখো এই যে নাম ধাতু, নামই আছে কি, নাম ধাতু, এটা নাম হবে, এটা ক্রিয়া হবে না। অর্থাৎ নাম ধাতু মানে তো একটা যাই থাকুক একটা শব্দ, ওইটার মূল অংশই নাম ধাতু, এবং মূল অংশটা কি হবে না? ক্রিয়া হবে না। মূল অংশটা কি হবে না? ক্রিয়া হবে না। ঘুমাচ্ছে এটা একটা ক্রিয়া, কিন্তু এটার মূলে কি আছে? ঘুম। এটা কি কোনো ক্রিয়া? ক্রিয়া না। যদি ক্রিয়া না হয় তাহলে হবে কি? নাম ধাতু। তারপর তোকে বেতাচ্ছে, বেতাচ্ছে কি একটা ক্রিয়া না? শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, বেতাচ্ছে মানে কি? বেত দিয়ে পিটাচ্ছে। পিটাচ্ছে। জি কে স্যার। যেন প্রশ্ন করছিল বেতাচ্ছে মানে কি? বেতাচ্ছে মানে হলো বেত দিয়ে পিটাচ্ছে, শিক্ষক স্যার। ছাত্রকে বেত দিয়ে পিটাচ্ছে, এরকম অনেক উদাহরণ পাবা বাংলা ব্যাকরণের মধ্যে। তাহলে বেতাচ্ছে একটা ক্রিয়া, কিন্তু বেতাচ্ছের মূল কি? বেত। বেত। এই বেত। বেতটা কি কোনো ক্রিয়া? না নাম। স্যার, নাম। না। তাহলে এটা কোন ধাতু হবে? নাম ধাতু। নাম ধাতু। এখানে কি বলছে ক্রিয়া ধাতু? এরকম কিছু বলছে ক্রিয়া ধাতু? বলে নাই। তাহলে এটা আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি স্যার? হ্যাঁ, মানে নাম ধাতুকে তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি যে নাম ধাতুর একটা নাম থাকবে এবং ওটা প্রত্যয় যোগ হয়ে পরবর্তীতে ওটা ক্রিয়া হবে? অলরেডি আমরা কিন্তু সংজ্ঞায়িত করেছি। দেখো, বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগ হবে, এটাই সংজ্ঞা। হ্যাঁ, এখানে দেখো কোথাও কি ক্রিয়া আছে? তিনটা জিনিস আছে, বিশেষ্য আছে, বিশেষণ আছে, অব্যয় আছে, অনুকার অব্যয়। বলা হয়েছে ক্রিয়াপদের শেষে আ যোগ হবে, এরকম আছে? নাই। জি স্যার। ঠিক আছে, তাহলে এই না। তিনটা মিলেই হচ্ছে নাম। বিশেষ্য, বিশেষণ, অনুকার, এই তিনটাই মূলত নাম। তাহলে ভিতরে কি থাকবে? নাম থাকবে, ঠিক আছে, ক্রিয়া থাকবে না। একটু বার আরো বুঝবা, একটু বার আরো বুঝবা, পুরোটা আমরা শেষ করি, কয়েকটা উদাহরণ বুঝাইলেই বুঝতে পারবা। বেতাচ্ছে, এই বেতাচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এটার মূল কি? বেত। বেতটা কিন্তু ক্রিয়াপদ না। আচ্ছা, যাচ্ছে, এটা কি একটা ক্রিয়া না? যাচ্ছে, জি জি স্যার। স্যার। এটার মূল কি বলো? যা। 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 এই যাটা ক্রিয়াপদ না নাকি নাম? জি স্যার। ক্রিয়া স্যার। এটা এটা তো ক্রিয়া ক্রিয়া। স্যার, এটা জান এইটা ক্রিয়া। এইটা কি নাম ধাতু হবে? না না স্যার। স্যার। এইটা নাম ধাতু হবে না, ঠিক আছে? এটা অন্য ধাতু হবে, কি হবে আমরা পরে পড়বো। খাচ্ছে, চল ফলাচ্ছে, এটা তো একটা ক্রিয়া। তাহলে ফলাচ্ছের মূল কি? ফলা। ফল, ফল। ফল, ফল, ফল। 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 নাম স্যার। নাম। ফলটা কি? ফ্রুটস। এটা কি নাউন না? নাম। নাম। জি জি স্যার। স্যার। তাহলে এটা কি কি হবে? নাম ধাতু। এটা নাম নাম ধাতু। ধাতু হবে। গুড। কন কনাচ্ছে, সে শীতে কন কনাচ্ছে। কন কনাচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এটার মূল কি? কন কন। কন, কন। কন শীত। কন। কন এটা কি কোনো কন। ক্রিয়া? কন। এটা কি কোনো ক্রিয়া? অনুকার অব্যয়। না স্যার, ক্রিয়া না। অনুকার অনুকার অব্যয়। অব্যয় স্যার। অনুকার, তাহলে এটা কি হবে? নাম ধাতু হবে। নাম ধাতু। বুঝেছো? জি স্যার। জি স্যার। বাঁকাচ্ছে, যদি বলি বাঁকাচ্ছে, বাঁকাচ্ছে মানে কি? বাঁকানো, ঠিক আছে? বাঁকাচ্ছে, এটা বাঁকাচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এটার মূল কি? বাক, বাঁকা। বাক। বাক। বাঁকা বা বাক, ঠিক আছে? বাঁকা বা বাক একই কথা। এটা কি একটা, এটা নাম। বিশেষণ। হ্যাঁ, নাম, বিশেষণ। নাম। আচ্ছা, তাহলে দেখো এই যে ক্রিয়া, প্রত্যেকটা কিন্তু ক্রিয়া ছিল। খাচ্ছে ক্রিয়া, ফলাচ্ছে ক্রিয়া, কন করাচ্ছে ক্রিয়া, ঘুমাচ্ছে ক্রিয়া, বাঁকাচ্ছে ক্রিয়া, বেতাচ্ছে ক্রিয়া, যাচ্ছে ক্রিয়া, সবই ক্রিয়া। ক্রিয়ার মধ্যেই নাম ধাতুটা কি থাকে? লুকায়িত থাকে, ঠিক আছে? তাহলে ক্রিয়ার মধ্যে আমরা কি এটা চেনার জন্য সংক্ষেপে একটা বাক্য লিখতে পারি না, যে ক্রিয়ার মধ্যে ক্রিয়া না থাকলে সেইটা হবে কি? নাম ধাতু। লেখা ভালো, স্টার দিয়ে, স্টার দিয়ে স্যার লেখো। কি লিখবো স্যার? লেখো, ক্রিয়ার মধ্যে ক্রিয়া না থাকলেই সেটা নাম ধাতু হয়। ক্রিয়ার মধ্যে ক্রিয়া না থাকলেই নাম ধাতু হয়। দ্রুত লেখো। অথবা এইভাবে লিখতে পারো, ক্রিয়াপদের মধ্যে ক্রিয়াপদ, ক্রিয়াপদের মধ্যে ক্রিয়া না পাওয়া গেলে, আগে যেটা বলছি লেখো, ক্রিয়ার মধ্যে ক্রিয়া না থাকলে নাম ধাতু হবে। ক্লিয়ার ওই যে স্যার। লেখা হয়েছে? ওই জি যে স্যার। স্যার। কি লিখছো বলো তো? ক্রিয়ার ক্রিয়ার মধ্যে মধ্যে ক্রিয়া না ক্রিয়া না থাকলে থাকলে নাম ধাতু হয়। নাম ধাতু হয়। ভেরি গুড। আচ্ছা, গুড। এবার কি কোনো সমস্যা আছে? বুঝতে পারছো না? পরীক্ষা যদি আসে নিচের কোনটি নাম ধাতু, এখন কিন্তু এখানে খাচ্ছে থাকবে, যাচ্ছে থাকবে, অনেক কিছু থাকবে। হ্যাঁ, তোমাকে বিশ্লেষণ করে বের করতে হবে যে আসলে যদি এটার মূল পদ কি, মূলটা ক্রিয়া কিনা। যদি মূলটা ক্রিয়া হয় তাহলে নাম ধাতু হবে না, মূলটা হইতে হবে কি? নাম। নামই কি এটার? নাম ধাতু। তাহলে নাম ধাতুর মূল কি হবে? নাম হবে। নামটা কি কি? বিশেষ হইতে পারে, বিশেষণ হতে পারে, অনুকার হইতে পারে। এক কথায়, মূল যদি ক্রিয়া না হয় তাইলেই হবে কি? নাম ধাতু। বুঝেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বলো তো, যদি আমরা বলি যে তোমার
ঝনঝনাচ্ছে। ঝনঝনাচ্ছে একটা ক্রিয়া, এটার মূল কি? ঝনঝন। তাহলে এটা কি হবে? অনুকার অব্যয়, এটা নাম ধাতু। অনুকার অভ্যাস স্যার। হ্যাঁ, এটা নাম ধাতু। ভেরি গুড। যদি বলি উম, এখন পারবা মোটামুটি, এই এই উদাহরণগুলোর মধ্যে থেকেই পরীক্ষা আসে জি সাধারণত। স্যার, পারবো স্যার, ওকে ফাইন। সামনে স্যার যান। একটা কথা বলুন স্যার। হ্যাঁ বলো। স্যার এই আটা এখানে কেন আসলো? অন্য অ বা অন্য কিছু আসতে পারে কিনা? ও আচ্ছা আচ্ছা, অ আসতে পারে। এখানে মূলত বাংলা ব্যাকরণের মধ্যে লেখা আছে আ, কিন্তু মাঝে মাঝে অ আসে। ঠিক আছে, যেমন তোমার আটাই বেশি আসে, যেমন ধরো ঘুমাচ্ছে, এখানে ঘুম যোগ আ আছে না? জি স্যার। ঘুম যোগ আ, এখানে কি আছে? বিশেষ্য বিশেষণ অনুকারের পরে আ। যেমন এখানে বিশেষ্য কোনটা? ঘুম। ঘুম যোগ আ, ঘুমা। ঠিক আছে, বেতাচ্ছে, বেত যোগ আ, বেতা। ঠিক আছে, তারপরে জি স্যার। কনকনাচ্ছে, কনকন যোগ আ, কনকনা। এরকম আর কি, বুঝতে পারছো? এই জন্য আটা আসছে মূলত। জি স্যার। আচ্ছা এই, ওকে ফাইন। এবার আমরা চলো পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এইবার লেখো প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু, এটা কত নাম্বার? 3 নাম্বার। সাধিত ধাতু আমরা পড়তেছিলাম 3 প্রকার। এক, না এটা 2 নাম্বার। সাধিত ধাতু হচ্ছে 3 প্রকার বলছে, একটা হচ্ছে নাম ধাতু, 2 নাম্বারে প্রযোজক ধাতু। ঠিক আছে, প্রযোজক ধাতু লেখো। আজকের ক্লাসটা কিন্তু ধাতুর উপর, তুমি লাইফে যত ক্লাস করছো আশা করি সবচেয়ে তুমি শেখার মতো একটা ক্লাস আজকে হবে তোমার। ধাতু নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, ধাতু নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, প্রযোজক ধাতু লিখছো? জি প্রযোজক স্যার। ধাতুর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিযন্ত ধাতু। নিযন্ত, নিযন্ত। হ্যাঁ, নিযন্ত। আরেকটা নাম আছে নিযন্ত ধাতু। লিখছো? জি স্যার। আচ্ছা, দন্তান্বয় তো যুক্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কি দন্তান্বয় তো যুক্ত? হ্যাঁ 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 নিযন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা লেখো, একজন করায় আরেকজন করে। একজন করায় আরেকজন করে, আরেকজন করে, এরকম বোঝায়। ঠিক আছে, এরকম বোঝায়। আচ্ছা, উদাহরণের জন্য এখানে তুমি জায়গা রাখো, 2-3টা উদাহরণের জন্য জায়গা রাখো। 3 নাম্বারে লেখো কর্মবাচ্যের ধাতু। এটা কি কর্মবাচ্যে, স্পেস দিয়ে লিখবো? হ্যাঁ হ্যাঁ স্পেস দিয়ে, কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু। প্রযোজক ধাতুতে লেখো একজন করায় আরেকজন করে। প্রযোজক ধাতুতে লিখছো? কর্মবাচ্যের ধাতুতে লেখো যে স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ঘটনা। ব্র্যাকেটে লেখো একজন করায়ও না আরেকজন করেও না। একজন করায়ও না আরেকজন করেও না। কর্মবাচ্যের ধাতু হচ্ছে একজন করেও না আরেকজন করায়ও না। লেখা হয়েছে? জি স্যার। ওকে ফাইন। আমরা উদাহরণে গেলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এটা দেখো, প্রযোজক ধাতু মানে হচ্ছে একজন করায় আরেকজন করে, এরকম একটা সেন্স। যে উদাহরণটা থাকবে বাক্যের মধ্যে, সেন্সটা হচ্ছে এরকম, একজন করাবে আরেকজন করবে। আচ্ছা, কর্মে বাচ্য ধাতু যে সেন্সটা আছে সেটা হচ্ছে একজন করায়ও না আরেকজন করেও না, এরকম সেন্স। এইবার উদাহরণ লেখো। লেখো, মা শিশুকে চাঁদ দেখায়। আমরা এটা বুঝতে পারলাম, হ্যাঁ। পরের পেজে যাচ্ছি। উদাহরণ লেখো, মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশুকে, মা শিশুকে চাঁদ দেখায়। ঠিক আছে, আচ্ছা। লেখা হয়েছে? জি জি স্যার। স্যার। আরেকটু উদাহরণ লেখো, দৃশ্যটি
চমৎকার দেখায়। স্যার এটারই স্যার। হ্যাঁ লেখো, দুইটা একসাথেই লেখো, সমস্যা নেই, চমৎকার দেখায়। মা শিশুকে চাঁদ দেখায়, আর এটা হচ্ছে দৃশ্যটি চমৎকার দেখায়। লেখা হয়েছে। জি স্যার। জি স্যার। জি স্যার লেখেছি। ওকে, স্যার কেউ কথা বলতেছে না, নেই নাকি? হ্যাঁ আমি কথা বলবো, কোনো প্রবলেম নাই। দুইটা উদাহরণ লেখা হয়েছে, একটু খেয়াল করো। দেখো তো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে কাজ করতেছে কয়জনে? দুইজনে কিন্তু। দুইজন। মা আর কে? শিশু। মা এবং মা শিশু। কাজটা করাচ্ছে আর শিশুটা শিশু সে কাজটা করতেছে। করছে, রাইট। মা কাজটা করাচ্ছে, শিশু কাজটা করছে। তাহলে এখানে কিন্তু একজন কাজটা প্রযোজনা করতেছে, ঠিক আছে, আরেকজন কাজটা করতেছে, একজন কাজটা করাচ্ছে, আরেকজন কাজটা করতেছে। এইরকম সেন্স যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেটাই হচ্ছে কোন ধাতু? প্রযোজক ধাতু। সেটা কোন ধাতু? প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু। এখানে লিখে ফেলো প্রযোজক ধাতু, ব্র্যাকেট লিখে ফেলো নিযন্ত প্রযোজক। নিযন্ত ধাতু। প্রযোজক বা নিযন্ত, হ্যাঁ ঠিক আছে, ব্র্যাকেটে লিখে ফেলো। আচ্ছা লিখছো সবাই? ব্র্যাকেটে লিখে ফেলো প্রযোজক ধাতু। আচ্ছা ওকে, এরপরে দেখো, দৃশ্যটি চমৎকার দেখাচ্ছে। দৃশ্যটি চমৎকার দেখাচ্ছে, এরকম যদি হয়, এখানে কি একজন কাজটা করাচ্ছে আরেকজন কাজটা করছে, এরকম কোনো সেন্স আছে? না স্যার এরকম নাই। না। নাই, স্বাভাবিক তাই না? জি দৃশ্যটি স্যার। চমৎকার দেখাচ্ছে, স্বাভাবিকভাবে চমৎকার দেখাচ্ছে। এখানে দুইজনের কোনো কাজ নাই। মনে রাখো, প্রযোজক ধাতুতে কমপক্ষে দুইজনের কাজ আছে, প্রযোজক ধাতুতে কমপক্ষে দুইজনের কাজ। আর তোমার কর্মবাচ্যের ধাতুতে দুইজনের কাজ নাই, ঠিক আছে। তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে দুইজনের কাজ আছে, মা এবং শিশু। একজন কাজটা করাচ্ছে, মা করাচ্ছে, শিশু করতেছে। কিন্তু দৃশ্যটি চমৎকার দেখাচ্ছে, এখানে দুইজনের কোনো কাজ নেই। তাহলে দুইজনের কাজ থাকলে সেটা হবে প্রযোজক ধাতু, দুইজনের কাজ না থাকলে সেটা হবে কর্মবাচ্যের ধাতু। পার্থক্যটা বুঝতে পারছো তো? ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে ফাইন। এইবার আরো বুঝবা, উদাহরণ যখন আমরা দিব আরো বুঝবা। দেখো, যদি বলি রাখাল গরুকে ঘাস খাওয়ায়, বলো তো এখানে দুইজনের কাজ আছে না নাই? জি স্যার, রাখাল দুইজন। তার জি সেটা স্যার, করায়, রাখাল গরুটা সেটা করাচ্ছে করে। গরুকে। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। দেখো এখানে মানে কাজটা, মানে কাজটা করতেছে কে? গরু। 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 কাজ করাচ্ছে কে? রাখাল। 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 রাখাল, তাই না? তাহলে এখানে জি একজন স্যার। করাচ্ছে আরেকজন করতেছে। তাহলে এইটা কিন্তু একটা কোন ধাতু হবে বলো? কর্মবাচ্য ধাতু? প্রযোজক বা নিযন্ত। প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু স্যার। প্রযোজক ধাতু হবে। নিযন্ত নিযন্ত ধাতু। হ্যাঁ নিযন্ত। নিযন্তটা আমরা সবসময় বলার দরকার নেই, প্রযোজক বলবা সবসময়, প্রযোজক। জাস্ট পরীক্ষা যদি আসে নিযন্ত, প্রযোজক ধাতুর আরেক স্যার নাম কি? প্রযোজকটা থেকে নিযন্তটা বেশি আসে। আচ্ছা ওইটাই, মানে যদি আসে এটার নাম কি? নিযন্ত, ঠিক আছে, এটাই আর কি। হ্যাঁ মানে স্বাভাবিকভাবে প্রযোজক ব্যবহার ব্যবহার করা হয়, নিযন্তটা কম। এই যে নিযন্তটা সংস্কৃত শব্দ, নিযন্ত, এটা কিন্তু সংস্কৃত শব্দই। দেখো মূর্ধন্য যেখানে আছে ওইটাই কি সংস্কৃত সাধারণত বলে থাকে, ঠিক আছে। সংস্কৃত শব্দগুলো জোর করে ঢুকাই দিছে, নাহলে নিযন্ত মুখস্থ করতে হইতো আমাদের, শুধু প্রযোজক মুখস্থ করতাম, তাই না? জি স্যার। জোর করে ঢুকাই দিছে। যাই হোক, কি করার, তোমাদের জন্য কষ্ট, আমাদের জন্য কষ্ট। আচ্ছা ওকে, এগুলো দাবি তুলতে হবে তোমাদের, যে এই এত সংস্কৃত, সংস্কৃত এত বাদ দিতে হবে, বুঝছো? বাংলা করা হোক, বাংলা। ভাষা নিয়ে এত নাটক কিসের? হ্যাঁ, তো তোমাদের সাথে সরাসরি যখন ক্লাস, যদি কখনো দেখা হয়, সাক্ষাৎ হয়, তখন অনেক বেশি আলোচনা করবে এই ভাষা নিয়ে। ভাষা নিয়ে আমার অনেক রিসার্চ আছে, দুই তিনটা বইও আছে। এটা হলো মানে তোমাদের জন্য না বইগুলো, এটা হলো গবেষণাধর্মী বই আর কি, ঠিক আছে, চাকরি বাকরি পরীক্ষার জন্য না। আচ্ছা যাই হোক, তো বিষয়টা হলো যে রাখাল গরুকে ঘাস খাওয়া, এখানে একজন কাজটা করাচ্ছে আরেকজন কাজটা করছে, এই জন্য এটা প্রযোজক ধাতু। দৃশ্যটি চমৎকার দেখায়, এটা একটা কর্মবাচ্য ধাতু, কারণ এখানে দুজনের কোনো কাজ নেই। আবার যদি বলি নাটকটি ভালো দেখাচ্ছে না, নাটকটি ভালো দেখায় না, ঠিক আছে, এখানে দুজনের কোনো কাজ আছে? না স্যার। না, না নাই। স্যার, দুজনে কাজ এটা একটা কোন এটা বাচ্চা একটা হবে? ন্যাচারাল ঘটনা। হ্যাঁ ন্যাচারাল ঘটনা, এইটাও কিন্তু তোমার কর্মবাচ্য কর্মবাচ্য। ধাতু। কর্মবাচ্য ধাতু। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এইভাবে যত কোশ্চেন আসুক, কর্মবাচ্য ধাতু আর প্রযোজক ধাতু পারবা কিনা? জি স্যার। জি স্যার পাবো। আচ্ছা গুড, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম। এবার একটা জিনিস তোমাকে এখানে শিখতে হবে, সেটা হচ্ছে যেমন এখানে মা এবং শিশু, হ্যাঁ, মা এবং শিশু। আচ্ছা বলো, এখানে কাজটা করাচ্ছে কে? মা, তাই না? জি স্যার। জি স্যার। এখানে দুইটা তোমার ইয়া আছে, সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট আছে, হ্যাঁ। এখানে দুইটা কর্তা আছে, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে শিশু।
ঠিক আছে, দুইটা কর্তা, কাজটা যেহেতু দুইজনে করতেছে এই জন্য এখানে কর্তা কয়টা, দুইটা কর্তা আছে। তো কাজটা করাচ্ছে যিনি, মা, যিনি কাজটা করান ওনাকে বলা হয় প্রযোজক কর্তা। কি বলা হয়, লিখে বলো, প্রযোজক, প্রযোজক কর্তা। ঠিক আছে। আর আহ, আহ, যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, হ্যাঁ, যিনি কাজটা প্রযোজ্য করা, হ্যাঁ, যিনি কাজটা করাবেন তাকে বলা হয় প্রযোজক কর্তা। আর যাকে দিয়ে করানো হচ্ছে সেটা হচ্ছে প্রযোজ্য প্রযোজ্য। কর্তা, প্রযোজ্য কর্তা। ওকে, লেখা হয়েছে? জি স্যার। ওকে, ফাইন। তাহলে সবাই বুঝতেছো নাকি প্রযোজক কর্তা কোনটা, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি প্রযোজক কর্তা, বাক্যটা দেয়া থাকবে, বলা থাকতে পারে নিচের কোনটা প্রযোজক কর্তা, তোমাকে বের করতে হবে মা, যিনি কাজটা প্রযোজনা করান, হ্যাঁ, তিনি হচ্ছেন প্রযোজক কর্তা। আর যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে সে হচ্ছে কি, প্রযোজক কর্তা। ক্লিয়ার? তাহলে বলতো, মানে যার, জি স্যার। তাহলে বলো, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এখানে গরুটা এখানে কি, গরু হচ্ছে প্রযোজ্য আর প্রযোজক, রাখাল হচ্ছে প্রযোজক। রাখাল প্রযোজক। রাখাল প্রযোজক। গুড, ভেরি গুড। সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার, ক্লিয়ার। ফাইন, ফাইন। আর দুইটাই কি, কর্তা, দুইটাই কি বলো, কর্তা, কর্তা। এটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট, একটু পরে যখন আমরা দুইটাই কারক, সাবজেক্ট। হ্যাঁ, দুইটাই সাবজেক্ট, একটু পরে যখন আমরা কারক পড়তে যাব তখন আমি যদি বলি যে শিশু কোন কারকে কোন বিভক্তি, তোমরা বলবা যে এটা কর্মকারক। কেন বলবা জানো? কারণ হচ্ছে এটা কাকে দিয়ে সাবজেক্ট, প্রশ্ন করলে উত্তর আসে কিনা। দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা কাকে চাঁদ দেখাচ্ছে, শিশুকে। 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 কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা সাধারণত কি হয়, কর্মকারক হয়। পড়ছো না তোমরা? জি কারক স্যার, পড়ছো তো নাকি? জি স্যার। করছিলাম। একবারই আইডিয়া নাই, আইডিয়া না থাকলে বুঝবা না। তখন করছি, এটাকে, করছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এটা কিন্তু কর্মকারক হবে না, এটা একটা কর্তা। কর্তা কখনোই কর্মকারক হয় না, কর্তা হবে সবসময় কর্তৃকারক। বুঝতে পারছো? এটাও কর্তৃকারক, এটাও কর্তৃকারক। এখানে এটা আমরা কারক যখন পড়বো তখন আমরা শিখবো। ওকে, আচ্ছা, ওকে, মোটামুটি এই ছিল আমাদের আর অসম্পূর্ণ ধাতু আছে, অসম্পূর্ণ ধাতু আছে 5টা। ঠিক আছে, অসম্পূর্ণ ধাতু আছে 5টা। এটা একটু লিখে ফেলো, অসম্পূর্ণ ধাতু হচ্ছে কয়টা, এটা দিয়ে লেখো, অসম্পূর্ণ ধাতু, অসম্পূর্ণ ধাতু, অসম্পূর্ণ ধাতু হচ্ছে কয়টা, 5টি, 5টি। আস নহ বট থাক, আস নহ বট থাক, আস নহ বট থাক, এটা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। অসম্পূর্ণ ধাতু মানে হচ্ছে স্যার, যে আজ ন বট আর এটা কি? থাক, থাকা আর কি, ভালো থাকা, খারাপ থাকা, থাক। আচ্ছা, আস নহ বট থাক, লিখছো সবাই দ্রুত? জি স্যার, ক্লিয়ার স্যার। লিখছি। আচ্ছা, গুড। তাহলে এই পরীক্ষায় যদি আসে অসম্পূর্ণ ধাতু কয়টা, উত্তর হবে 5টা। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি অসম্পূর্ণ ধাতু, তখন তোমাকে এই 5টা থেকে দিতে হবে, এটা মুখস্থ করতে হবে। জন্য আস নহ বট থাক, 3বার পড়ো সবাই, 3বার পড়ো সবাই, মুখস্থ করে ফেলো। আস আজ ন বট বট থাক। থাক, হ্যাঁ, 3বার, আর 2বার। আজ ন বট থাক। আজ ন বট থাক। হ্যাঁ, গুড, মুখস্থ হয়েছে। আজ ন বট থাক। বট থাক, জি স্যার। আচ্ছা। বাসায় বসে 12বার পড়বা, মানে ক্লাস স্যার, শেষে। অসম্পূর্ণ বলা হয় কেন স্যার? হ্যাঁ, এই ধাতুগুলোকে অসম্পূর্ণ বলা হচ্ছে কেন? জি অসম্পূর্ণ স্যার। মানে এটার সকল কালের রূপ পাওয়া যায় না, এই জন্য অসম্পূর্ণ বলা হয়। যেই তো ধাতুগুলার সকল কালের রূপ পাওয়া যায় না এই জন্য অসম্পূর্ণ। বিস্তারিত আর কিচ্ছু আসবে না তোমার পরীক্ষায়, শুধু এখান থেকে কোশ্চেন আসলে এই দুইটা থেকে আসবে, আর কিচ্ছু আসবে না। ঠিক আছে, অসম্পূর্ণ ধাতু কয়টা, 5টা। এই 5টা মুখস্থ করে রাখবা, বাস হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার। সকল কালের রূপ পাওয়া যায় না যেই ধাতুগুলার, এইগুলোকে বলে অসম্পূর্ণ ধাতু। স্যার, এই যে স্যার বট, এটার ব্যবহার কিরকম হবে স্যার? বটে, বটে, আমরা বলি না বটে। আচ্ছা আচ্ছা, বটে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে ধাতু মোটামুটি আমাদের শেষ। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে ধাতুর গণ। ধাতুর গণ আছে, পড়াইলে তো অনেক কিছু পড়ানোর আছে, সময় তো কম, টপিক তো অনেক বেশি। হ্যাঁ, ধাতুর গণ, উপসর্গ পড়লাম না স্যার, কারক, প্রকৃতি প্রত্যয় আছে। হ্যাঁ, আমরা কারকটা শিখবো, প্রকৃতিপত্তরা শিখবো। আচ্ছা, ধাতুর গণ, গণ মানে শ্রেণী, গণ মানে কি, লেখা বলো দ্রুত। গণ মানে হচ্ছে শ্রেণী। ঠিক আছে, গণ মানে শ্রেণী। আচ্ছা, ধাতুর গণ বলতে কি বোঝায়, বানানের ধরন বোঝায়। এই ধাতুর গণ বলতে কি বোঝায়, বানানের ধরন, ধাতুগুলোর বানানের ধরন, বানানের
বানানের ধরন কি লেখছেন ধাতুতে গণ ধাতুর গণ। উপরে এই যে ধাতুর গণ মানে গণ অর্থ হচ্ছে শ্রেণী, আর ধাতুর গণ বলতে বোঝায় ধাতুগুলোর বানানের ধরন। বানানের ধরন। ধাতুর গণ কয়টা? 20টা। লেখো ধাতুর গণ কয়টা? 20টি। এই তিনটা ইনফরমেশন মাথায় রাখবা, শুধু তিনটা ইনফরমেশন। ধাতুর গণ কয়টা? 20টি। ঠিক আছে। গণ মানে কি? বানানের ধরন। গণ শব্দের অর্থ কি? শ্রেণী। শেষ। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তিনটা ইনফরমেশন। ধাতুর গণ কয়টা? 20টা। গণ শব্দের অর্থ কি? শ্রেণী। ধাতুর গণ বলতে কি বোঝায়? ধাতুর গণ বলতে বোঝায় ধাতুগুলোর বানানের ধরন। বাস, এতটুকুই, আর কিচ্ছু না। ঠিক আছে, পরীক্ষায় তিনটা থেকে আসে, এর বাইরে আসে না। আচ্ছা, ওকে। তাহলে একটু খেয়াল করো যে আমরা আসলে কি শিখলাম। ধাতু আমাদের পড়া শেষ। তো ধাতু আমরা প্রথমে শিখছি, ধাতু মানে হচ্ছে ক্রিয়ার মূল। আমরা একটা রিভিশন দিচ্ছি, তো খাতা থাকলে তোমরা মিলাই নাও। আচ্ছা, ধাতু মানে হচ্ছে ক্রিয়ার মূল। আমরা বলছি একটা ক্রিয়াপদকে ভাঙালে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিয়া মূল, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন করে, এই করেটাকে যদি আমরা ভাঙাই তাহলে দুইটা অংশ পাই, একটা হলো কর আর একটা হচ্ছে এ। করটা হচ্ছে ক্রিয়া মূল, এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে। আচ্ছা, তো ধাতু হচ্ছে প্রথমত তিন প্রকার। একটা হচ্ছে তোমার মৌলিক ধাতু, তারপরে 2 নম্বর হচ্ছে তোমার সাধিত ধাতু, 3 নম্বর হচ্ছে সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু বা মিশ্র ক্রিয়া। আচ্ছা, মৌলিক ধাতু মানে যেটাকে ভাঙানো যায় না, আর সাধিত ধাতু মানে কি? যেটাকে ভাঙানো যায়। তোমরা মৌলিক এটা জানো, মৌলিক মানে যেটাকে ভাঙানো যায় না। তাহলে মৌলিক ধাতু আবার 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, আর হচ্ছে বিদেশি ধাতু। খাঁটি বাংলা ধাতুতে তুই করে বলা যায়, যেমন তুই পর, তুই চা, তুই খা, তুই যা ইত্যাদি। সংস্কৃত ধাতু আমি বলছি তোমাদের 9-10 বোর্ড ব্যাকরণ থেকে একটু দেখে নিতে, একটু দেখলেই পারবা, আর এটা অত গুরুত্বপূর্ণ না। বিদেশি ধাতু আছে ডর, মাগ ইত্যাদি। আরেকটা আছে অজ্ঞাত মৌল ধাতু, সেটার নাম কি? হের। হ্যাঁ, হের নিয়ে একটা বাক্য আছে, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে। হে শব্দের হচ্ছে দেখা। ঠিক আছে, দেখা। আচ্ছা, এরপর আমরা পড়েছি তোমার যৌগিক ধাতু বা যৌগিক সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু। যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু হচ্ছে তোমার বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর মৌলিক ধাতু বসে। হ্যাঁ, মৌলিক ধাতু বসে, যেমন আমরা বলছিলাম ভাত খা, হ্যাঁ, তারপরে ঝনঝন কর, ভালো হ ইত্যাদি। এখানে মৌলিক ধাতু তোমার সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতুতে ক্রিয়া থাকে একটা, আরেকটা আছে যৌগিক ক্রিয়া। ওই যৌগিক ক্রিয়া থাকে কয়টা? 2টা। যেমন ভালো হ, এটা যৌগিক ধাতু, কিন্তু যদি বলি ভালো হয়ে যা, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো তো? একটু আগে পড়েছিলাম। আচ্ছা, জি স্যার। এরপরে সাধিত ধাতু। সাধিত ধাতু মানে আপ্রত্যয়যোগে গঠিত ধাতু। সাধিত ধাতু হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার। একটা হচ্ছে নাম ধাতু, তারপরে 2 নম্বর প্রযোজক ধাতু, 3 নম্বর হচ্ছে কর্মবাচ্যের ধাতু। যার নাম প্রযোজক ধাতু তার নামে কি? নিযন্ত ধাতু। আচ্ছা, তো নাম ধাতু মানে হচ্ছে মূলে নাম থাকবে। মূলে কি থাকবে? নাম থাকে। ক্রিয়ার মধ্যে সবসময় নাম থাকবে। ক্রিয়াটা যদি ভাঙাই তাহলে সবসময় কি হবে? নাম হবে। যেমন যদি বলি তোমার ঝনঝনাচ্ছে, ঝনঝনাচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এর মূল কি? ঝনঝন। ঘুমাচ্ছে, এই ঘুমাচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এর মূল কি? ঘুম। ঠিক আছে। বেতাচ্ছে, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, বেতাচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এর মূল কি? বেত। এগুলো হচ্ছে তোমার সব নাম ধাতু। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রযোজক ধাতু, কর্মবাচ্য ধাতু। প্রযোজক ধাতু মানে একজন করাবে আরেকজন করবে, এরকম যদি করবে। সেন্স যায়। আর তোমার ইয়াটা হচ্ছে ন্যাচারাল, কর্মবাচ্য ধাতু। এটা একজন করবেও না আরেকজন করাবেও না, এরকম কোনো সেন্স নাই। ঠিক আছে। একজন করবে আরেকজন করাবে, এরকম ধরনের কোনো সেন্স নাই। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই মোটামুটি আমাদের ধাতু মোটামুটি শেষ। এইবার চলো আমরা কোন টপিকটা ধরবো? আমরা কারকটা ধরি নাকি? কারক ধরবো নাকি প্রকৃতিপত্র? প্রকৃতিপত্রটা স্যার একটু যদি বলতেন। আচ্ছা, প্রকৃতিপত্রের বেসিকটা শিখিয়ে দেবো নাকি? জি স্যার। আচ্ছা, বেসিকটা আমরা একটু শিখাই দিচ্ছি, যেহেতু অনেক টপিক তো আমরা বেসিক গুলো আলোচনা করি। আর ধাতুটা মোটামুটি ভালোভাবে তোমাকে পড়াই দিলাম। ওকে, লেখো প্রকৃতি প্রত্যয়। নেক্সট আরেকটা ক্লাস রাখলে ভালো হবে স্যার। খুব ভালো হইতো স্যার। তাই না? মানে কারণ হচ্ছে কারক স্যার তো একটা বড় চ্যাপ্টার আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্যার। থাকবে, ক্লাস থাকবে। থাকবে না? হ্যাঁ, ক্লাস থাকবে, আরো ক্লাস থাকবে। আচ্ছা, মানে এই 5 নাম্বার আচ্ছা, ওকে। দেখো, প্রকৃতি প্রত্যয় এখানে 2টা জিনিস। একটা হচ্ছে প্রকৃতি, সবাই দেখতেছো তো নাকি? শুনতেছো?
জি স্যার, জি ক্লিয়ার স্যার স্যার। বলেন। আচ্ছা, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়, দুইটা জিনিস। প্রকৃতি হচ্ছে তোমার ধাতু, হ্যাঁ, এটা এক ধরনের ধাতু, এটা হচ্ছে এক ধরনের ধাতু, ঠিক আছে। তবে এই প্রকৃতি দুই ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার নাম প্রকৃতি, একটু লিখে ভালো, নাম প্রকৃতি, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, ঠিক আছে। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। লিখেছো? একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা জি হচ্ছে স্যার ক্রিয়া লিখছি। প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, আবার প্রত্যয় দুই প্রকার, ঠিক আছে। প্রত্যয় দুই প্রকার, এখানে লেখো, এক নাম্বার লেখো কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। দুই নাম্বার হচ্ছে, এটা কিন্তু প্রত্যয়, হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। লেখা শেষ স্যার। আচ্ছা, লেখা শেষ, গুড। তাহলে আমরা দেখলাম প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। একটু একবার বলতে হবে, প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একবার বলতে হবে, নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি, ক্রিয়া দুই প্রকৃতি, প্রকার, কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। তদ্ধিত প্রত্যয়। ধাতুটা আচ্ছা, কি বললেন স্যার? ধাতুটা? ধাতুটা এক ধরনের প্রকৃতি, আমরা আসতেছি আসতেছি, একটু খেয়াল করো। জি একটু স্যার। আমরা উদাহরণ দেই, যেমন যদি বলি তোমার যেমন আমরা দুইটা উদাহরণ দেই, একটা হচ্ছে চলন্ত, আচ্ছা, আরেকটা হচ্ছে ঢাকাই। একটু নিচে নিচে তোমরা লেখো ঢাকাই। আচ্ছা, লিখছো তো সবাই? লিখছো? লিখে ভালো। জি স্যার। চলন্ত আর হচ্ছে ঢাকাই, এইটাকে যদি আমরা ভাঙাই, চল যোগ অন্ত। আচ্ছা, এইটাকে যদি ভাঙাই, ঢাকা যোগ আই। আচ্ছা, এইবার খেয়াল করো, একটু লিখে ফেলো, এরপরে আমি বলতেছি, লিখে ফেলো। লেখা হয়েছে স্যার। লেখা হয়েছে না? স্যার, আচ্ছা, ফাইন। এবার দেখো চলন্ত, এই শব্দটা কি একটু ক্রিয়াবাচক না? চলন্ত। জি স্যার ক্রিয়া, আর ঢাকাই, ক্রিয়াবাচক। ঢাকাই শব্দটা কি ক্রিয়াবাচক মনে হয়? না না স্যার। স্যার। এটা কিন্তু ক্রিয়াবাচক না। তাহলে এইটা হচ্ছে একটা ক্রিয়াবাচক শব্দ, আর এটা হচ্ছে একটা কি নামবাচক শব্দ, তাই না? এটা নামবাচক, জি ক্রিয়াবাচক, স্যার। এটা ঢাকাইটা হচ্ছে নামবাচক। তাহলে এই ক্রিয়াবাচক যেইটা, হ্যাঁ, এইটার মূল হচ্ছে ক্রিয়া হবে, যেটা নামবাচক এটার মূল হবে নাম, হ্যাঁ। তাহলে এই যে দেখো, চল যোগ অন্ত, চল, হ্যাঁ, চল, এটা কি না ক্রিয়া না? ক্রিয়া না চলটা? ক্লিয়ার স্যার। চল। আচ্ছা, আবার ঢাকা, এটার মূল কি ঢাকা, এটা কি ক্রিয়াবাচক? না, না স্যার। এটা কিন্তু নামবাচক। তাহলে যেটা ক্রিয়াবাচক এটাকে বলে, বলতো, আমরা বলছি প্রকৃতি প্রত্যয়, দুইটা জিনিস, একটা হচ্ছে প্রকৃতি, প্রকৃতি মানে একটা শব্দের মূল বা ক্রিয়ার মূল। প্রকৃতি মানে কি? শব্দের মূল বা ক্রিয়ার মূল। এই যে আগের আগের এখানে চলে আসো, এই প্রকৃতিতে এখানে লেখো, একটু এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে বলো, শব্দ বা নামের ক্রিয়া বা শব্দের মূল, ক্রিয়া। প্রকৃতি মানে হচ্ছে কি? প্রকৃতি মানে হচ্ছে, লেখো, ক্রিয়ার মূল বা শব্দের মূল, ক্রিয়ার মূল বা শব্দের মূল। প্রকৃতি মানে হচ্ছে ক্রিয়ার মূল বা শব্দের মূল। প্রকৃতি মানে হচ্ছে ক্রিয়ার মূল বা শব্দের মূল। শব্দের মূল। আচ্ছা, ঠিক আছে। এখানে শব্দ বলতে আমি বুঝেছি নাম, শব্দ বলতে কি বুঝেছি? নাম। নাম, ঠিক না। আছে। আর ক্রিয়া মানে তো ক্রিয়া নাকি? ক্রিয়া জি মানে স্যার। ক্রিয়া। তাহলে ক্রিয়াপদের মূল অংশকেও প্রকৃতি বলে, আবার শব্দের মানে নাম শব্দ যেগুলো, এইগুলোর মূলকেও কি বলে? প্রকৃতি বলে। জি স্যার। এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। স্যার একটু একটু স্যার, একটু স্যার, একটু আরেকবার রিপিট করব? ওটা তুলতে পারিনি স্যার, আমার একটা নেট ছিল না তো, মানে আমি 1 মিনিট বের হয়ে গেছিলাম। ও আচ্ছা, দ্রুত, হ্যাঁ। ক্রিয়ার মূল হচ্ছে প্রকৃতি, শব্দের মূল হচ্ছে প্রকৃতি। স্ক্রিনশট, আচ্ছা, স্ক্রিনশট রেখে দিতে পারো সমস্যা হলে।
তবে স্ক্রিনশট কিন্তু আমার সবসময় থাকে না, সাথে লেখার চেষ্টা করতে হবে। ক্লাস রেকর্ড থাকে স্যার। মোবাইলেই থাকে, পড়া হয় না কখনো, তাই না? আমি নিজেই দেখছি যে স্ক্রিনশট আমি কোনো কিছু নিলে পড়া হয় না। হ্যাঁ, হয় না, পড়া হয় না, সবাই তুলে রাখতে হয়। আচ্ছা, ওকে, এবার দেখো, আমরা বলছি প্রকৃতি হচ্ছে ক্রিয়ারও মূল, আবার কি নামেরও মূল। শব্দের মূল, এখন দেখো ধাতু কি, ধাতু কিন্তু ক্রিয়ার মূল। ক্রিয়ার মূল ধাতু। আমরা ধাতু পড়ছি না, ধাতু কি পড়ছি যে ক্রিয়ার মূল, নামের মূল, এগুলো বলছি? জি স্যার, ক্রিয়ার মূল ধাতু স্যার, বলছি। ধাতুকে বলছিলাম শুধুমাত্র ক্রিয়ার মূল, ধাতুটা ক্রিয়ার মূল। কিন্তু নামের মূল না, ধাতুটা হচ্ছে জি, জি। ক্রিয়ার মূল। কিন্তু প্রকৃতি হচ্ছে নামেরও মূল, ক্রিয়ারও মূল, ক্রিয়ার বুঝতে মূল। পেরেছে? কিন্তু তাহলে প্রকৃতি যেমন একটা কিছুর মূল, ধাতু একটা কিছুর মূল, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রকৃতির ইয়ার হচ্ছে অনেক বড়, কারণ প্রকৃতি তোমার ক্রিয়ারও মূল, নাম শব্দেরও মূল, কিন্তু ধাতু হচ্ছে শুধুমাত্র কি ক্রিয়ার মূল। পার্থক্য বুঝতে তাহলে পারছো? আমরা কিভাবে বুঝতে পারবো স্যার এটা ধাতু এটা প্রকৃতি, যদি নাম আপনার ক্রিয়ার মূল হয়? হ্যাঁ, আমি আসতেছি আসতেছি। এই যে মনে রাখবা, এই যে মনে রাখবা যে ক্রিয়ার মূলকে প্রকৃতিও বলে, ধাতুও বলে। যেটা ক্রিয়ার মূল এটাকে প্রকৃতিও বলে, ধাতুও বলে, একই কথা, একই কথা। প্রকৃতিও বলতে পারো, ধাতুও বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে ক্রিয়ার মূলের দুইটা নাম, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে ধাতু। ক্রিয়ার মূলের দুইটা নাম, একটা প্রকৃতি আর একটা কি ধাতু। বুঝতে পারছো? বুঝতে পারতেছো? জি স্যার, জি স্যার, বুঝতে ক্রিয়ার পারছি। ক্রিয়ার মূলের দুইটা নাম, একটা হচ্ছে প্রকৃতি আর একটা ধাতু। এবার শব্দের মূলের কয়টা নাম আছে? শব্দের মূলের একটা নাম হলো প্রকৃতি, আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে প্রাতিপদিক। লেখা ভালো, প্রাতিপদিক, প্রাতিপদিক। শব্দের মূলের দুইটা নাম আছে, একটা হলো প্রকৃতি, আরেকটা কি প্রাতিপদিক। কি স্যার, শব্দের মূলের নাম হচ্ছে প্রকৃতি? প্রকৃতি আর প্রাতিপদিক, এই যে প্রাতিপদিক, লিখেছো? লিখেছো? জি স্যার, জি স্যার। স্যার আচ্ছা, এইবার খেয়াল করো, খেয়াল করতে হবে কিন্তু, না কিন্তু বুঝবা না। খেয়াল করলে একবার ইজি, একবার ইজি। প্রকৃতি পড়তে খুব সহজ একটা জিনিস। দেখো, নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি আমরা লিখছি না, নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া তাহলে এখানে প্রকৃতি। দেখছো আমরা বলছি প্রকৃতিকে দুই ভাগে ভাগ করছি, একটা হলো ক্রিয়ার মূল, আর একটা হলো নাম শব্দের মূল, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো নাম প্রকৃতি আর একটা কি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। যেটা ক্রিয়ার মূল এটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি, আর যেটা নাম শব্দের মূল বা শব্দের মূল সেটাকে আমরা কি বলবো, নাম প্রকৃতি। বুঝতে পারছো? প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার, একটা দুই নাম প্রকার, প্রকৃতি আর একটা কি, ক্রিয়া প্রকৃতি। একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া তাহলে প্রকৃতি। এই নাম প্রকৃতির একটা নাম আছে, সেটা কি বলতো? এই নাম প্রতীক হচ্ছে প্রাতিপদিক। হ্যাঁ, প্রাতিপাদিক না পদিক। এই যে শব্দের মূল বা নামের মূল, এটাকে কি বলে? প্রাতিপদিক। এই এইটাকে বলে কি, এটা একটা নাম আছে, সেটা কি প্রাতিপদিক। লেখা ভালো, প্রাতিপদিক, পদিক। ঠিক আছে? আচ্ছা, এইবার ক্রিয়া প্রকৃতির একটা নাম কি? বা ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে স্যার ধাতু স্যার। ধাতু। হ্যাঁ, এই যে ক্রিয়ার মূল মানেই তো ক্রিয়া প্রকৃতি নাকি? জি স্যার, এটার নাম আরেকটা কি ধাতু। ধাতু। গুড, ভেরি গুড, বাস শেখা হয়ে গেছে আমাদের। তাহলে এই যে প্রকৃতি এবং ধাতু পার্থক্যটা বুঝতে পারছো? ধাতু হচ্ছে প্রকৃতির একটা পার্ট, ধাতু হচ্ছে কি প্রকৃতির একটা পার্ট, ঠিক আছে? যেটা নাম ক্রিয়া প্রকৃতি ওইটাই হচ্ছে ধাতু, যেটা নাম প্রকৃতির হচ্ছে মানে ধাতু প্রতীক। স্যার, প্রকৃতির একটা শাখা হচ্ছে ধাতু। হ্যাঁ, একটা শাখা হচ্ছে ধাতু, রাইট। আচ্ছা, তো এই যে প্রাতিপদিক, আর যেন কেউ কেউ মানে বাইরে আছে, গাড়ির আওয়াজ আসতেছে। আচ্ছা, তো এই যে প্রাতিপদিকের একটা সংজ্ঞা আছে, এটা একটু লিখে ভালো, প্রাতিপদিক কাকে বলে। এটা পরীক্ষা অনেক জায়গায় আসে, যে প্রাতিপদিক কাকে বলে, প্রাতিপদিক কি। ঠিক আছে, প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। লেখো, বিভক্তিহীন, বিভক্তিহীন নাম শব্দ। নাম শব্দ বিভক্তিহীন মানে কি, যেটার বিভক্তি নাই। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।
মানে বিভক্তি, যার বিভক্তি নেই তাকে বিভক্তিহীন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যার বুঝতে বিভক্তি নেই সেটা পেরেছি। হচ্ছে বিভক্তিহীন। তাহলে বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? যেরকম একটা উদাহরণ দেন দেখি স্যার। হ্যাঁ আমি দিব দিব। যেমন ধরো ঢাকা, ঢাকা, এই ঢাকার কোনো এখানে কোনো বিভক্তি আছে? করিম। বলো, ঢাকা এখানে কোনো বিভক্তি না আছে? স্যার, না স্যার, করিম নাই। বলা যায় না স্যার? হ্যাঁ বলা যায়, অনেক কিছু বলা যায়। আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরো ঢাকা, ঢাকা কি কোনো বিভক্তি আছে? না স্যার, নাই। আচ্ছা ফাইন। না স্যার। এবং এটা কি নাম শব্দ না ক্রিয়া শব্দ? নাম শব্দ। নাম। নাম শব্দ। তাহলে এটাকে আমরা বলতে পারি না এটার মধ্যে কোনো বিভক্তি নাই এবং এটা একটা নাম শব্দ, সুতরাং এইভাবে বলতে পারি না এটা বিভক্তিহীন নাম শব্দ। জি আর স্যার, বিভক্তি, বলতে পারি কিনা? বিভক্তি, জি স্যার, জি স্যার, বিভক্তিহীন নাম শব্দ বিভক্তি এইটাই হচ্ছে। য- হ্যাঁ এইটাই হচ্ছে যদি বিভক্তিহীন নাম শব্দ। নাম শব্দ কেন বললাম? এটা ক্রিয়া না, এই জন্য বললাম। যদি ক্রিয়া হইতো তাহলে আমরা ক্রিয়া বলতাম, ঠিক আছে? তাহলে স্যার বিভক্তিহীন বিভক্তি সম্পৃক্ত যদি নাম হয়, না, তাইলে হবে না, প্রাতিপদিক হবে না, অন্য কিছু হবে। নাম প্রকৃতি হবে না। বিভক্তি থাকলে প্রাতিপদিক হবে না। প্রাতিপদিক হয়ে শর্ত দুইটা, একটা হলো নাম শব্দ হইতে হবে, আরেকটা হলো বিভক্তি থাকবে না। হ্যাঁ, এটাই হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। ওকে, ক্লিয়ার কিনা? জি স্যার বলেন। জি স্যার। আচ্ছা, মানে এই ঢাকাটা হচ্ছে একটা নাম, এটা কোনো ক্রিয়া না এবং এটার সাথে কোনো বিভক্তি নাই। যেহেতু বিভক্তি নাই এবং এটা একটা নাম, নাউন, এই জন্য আমরা কি বলবো? বিভক্তিহীন নাম শব্দ। আর বিভক্তিহীন নাম শব্দকেই কি বলে? প্রাতিপদিক বলে। ঠিক আছে? যার নাম প্রাতিপদিক তার নাম কি? নাম প্রকৃতি। যার নাম প্রাতিপদিক তার নাম কি? নাম প্রকৃতি। বুঝতে পারছো? আবার যার নাম ক্রিয়ার মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ওকে, সহজ, কিন্তু একবারে সহজ। তাহলে এবার তোমরা বলো যে তোমার প্রকৃতি হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, আরেকটা হচ্ছে নাম কি? প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, নাম প্রকৃতি আরেক নাম কি? প্রাতিপাদিক। প্রাতিপদিক। প্রাতিপদিক। হ্যাঁ, সবার বলতে হবে নাম প্রকৃতি আরেক নাম কি? প্রাতিপদিক। 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 প্রাতিপদিক কাকে বলে? বিভক্তির নাম শব্দ। বিভক্তির নাম শব্দ। বিভক্তির নাম শব্দ। ভেরি গুড। আচ্ছা, এবার দুই নাম্বার হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি মানে কি? ক্রিয়ার মূল, তাই না? ক্রিয়ার মূল বা ক্রিয়ার ধাতু। মূল। আর নাম প্রকৃতি মানে নামের মূল। তাহলে ক্রিয়া নামের মূল। প্রকৃতির আরেক নাম কি? ধাতু। ধাতু। বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা ওকে ফাইন। এরপরে আমরা আসি প্রত্যয়। প্রত্যয় কত প্রকার লিখছি? প্রত্যয় দুই দুই প্রকার। প্রকার, কীট একটা প্রত্যয়, কৃত তদ্ধিত প্রত্যয়, একটা প্রত্যয়। কৃৎ তদ্ধিত প্রত্যয়, প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, এই কৃত প্রত্যয় এখানে লিখে ফেলাও। কৃত প্রত্যয় মানে হচ্ছে তোমার এই যে ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত থাকে। ঠিক আছে? ক্রিয়া কি স্যার, কি বললেন? কৃত প্রত্যয় থাকে ক্রিয়া প্রকৃতির সাথে। ক্রিয়া প্রকৃতি, এই যে কৃত প্রত্যয় কার সাথে থাকে? ক্রিয়া প্রকৃতির সাথে। প্রকৃতির সাথে থাকে। ক্রিয়া প্রকৃতির সাথে। আর তদ্ধিত প্রত্যয় কার সাথে থাকে? নাম প্রকৃতির সাথে। এই যে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত তো থাকে কি? নাম প্রকৃতির সাথে। প্রকৃতির সাথে। তদ্ধিত প্রত্যয় থাকে নাম প্রকৃতির সাথে। ঠিক আছে? জি কীট স্যার, প্রত্যয় কোনগুলা স্যার? হ্যাঁ, আমি আসতেছি, আসবো আসবো। একে একে শেষ করি। তাহলে প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা কীট প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? তাহলে কীট প্রত্যয় কার সাথে থাকে? হ্যাঁ, কীট প্রত্যয় থাকে কি? ক্রিয়া প্রকৃতির সাথে। তদ্ধিত প্রত্যয় কার সাথে থাকে? নাম প্রকৃতির সাথে। হ্যাঁ। প্রত্যয়টা হচ্ছে যুক্ত, প্রকৃতির সাথে যেই শব্দটা যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। প্রকৃতির সাথে যেই শব্দটা যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। আর শব্দের মূল হচ্ছে প্রকৃতি, আর এই শব্দের মূলের সাথে যেই শব্দটা যোগ হয় সেটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে? প্রত্যয়। জি আচ্ছা, স্যার, এবার এবার দেখো এখানে এই যে চলন্ত, এই চলন্ত একটা শব্দ, চলন্ত একটা শব্দ। এখন এইটার মূল শব্দ কি? চল, তাই না? চল। মূল শব্দ চল। ক্রিয়া। তো এটা হচ্ছে একটা একটা ক্রিয়ার মূল। ক্রিয়ার ক্রিয়া। মূলকে কি বলে? এটা একটা প্রকৃতি। এটা কি একটা প্রকৃতি? প্রকৃতি। এটা হচ্ছে প্রকৃতি। কারণ এই প্রকৃতির সাথে যেই জিনিসটা যুক্ত হয়েছে অন্ত, এটা হচ্ছে প্রত্যয়। জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আবার বলতেছি, চলন্ত একটা শব্দ, চলন্তের মূল হচ্ছে চল। চলটা একটা প্রকৃতি। শব্দের মূলকে বলা হয় কি? প্রকৃতি। শব্দের মূল হচ্ছে প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি। তাহলে এই মূলের সাথে যেইটা যোগ হয়েছে অতিরিক্ত অন্ত, এইটাই হচ্ছে প্রত্যয়। তাহলে এইটা হচ্ছে প্রকৃতি, এইটা হচ্ছে প্রত্যয়। এটা প্রত্যয়। হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে প্রত্যয়। এটা লিখে ফেলো। এই যে এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে প্রত্যয়। বাস, হয়ে গেল।
বুঝেছো? জি স্যার। আচ্ছা, গুড। এইবার দেখো ঢাকাই। ঢাকাই একটা শব্দ না, ঢাকাই? এটা জি ঢাকাই স্যার। শব্দ মূল কি? ঢাকা। তাহলে ঢাকাটা কি এখানে প্রকৃতি নাকি প্রত্যয়? ঢাকা প্রকৃতি স্যার। ঢাকা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি। আর আইটা কি? প্রত্যয়। প্রত্যয়, রাইট। তাহলে এইটা হচ্ছে প্রকৃতি, এইটা হচ্ছে প্রত্যয়। এবার ক্লিয়ার তো নাকি? প্রকৃতি জি প্রত্যয়। স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, ক্লিয়ার, ফাইন। এইবার দেখো, এইটাও প্রকৃতি, এটাও প্রকৃতি, এটাও প্রত্যয়, এটাও প্রত্যয়। এখন আমরা প্রকৃতিকে দুই ভাগে ভাগ করছিলাম না? একটা ক্রিয়া প্রকৃতি আর একটা কি নাম প্রকৃতি। নাম প্রকৃতি। জি স্যার। আবার প্রত্যয়কে দুই ভাগে ভাগ করছিলাম, একটা কৃৎ প্রত্যয়, একটা কি তদ্ধিত তদ্ধিত। প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, তাহলে বলতো, যেটার মূল হচ্ছে ক্রিয়া, হ্যাঁ, ক্রিয়াপদের মূল এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতি। নামের মূল হচ্ছে নাম প্রকৃতি। নাম জি প্রকৃতি। স্যার। তাহলে বলতো, এই যে চলন্ত, এটাকে একটা ক্রিয়া না? ক্রিয়া। জি জি স্যার। স্যার। এটার মূল কি? চল। এটাকে আমরা কোন চল। প্রকৃতি বলবো? কোন প্রকৃতি বলবো? নাম ক্রিয়া প্রকৃতি? প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া। ক্রিয়া প্রকৃতি, এখানে লিখে ভালো, ক্রিয়া প্রকৃতি। এটা একটা প্রকৃতি, কিন্তু কোন প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। আর কৃত প্রত্যয়। হ্যাঁ, আমরা আসতেছি, ওই প্রত্যয় আসতেছি। এটা একটা ক্রিয়া প্রকৃতি। আবার দেখো, এটা কি একটা নাম না, ঢাকাই? জি স্যার। এটার মূল হচ্ছে ঢাকা। ঢাকা একটা প্রকৃতি, কিন্তু কি কি প্রকৃতি? নাম প্রকৃতি। নাম জি স্যার। প্রকৃতি। বুঝতে পারছো? এটা জি একটা স্যার। নাম প্রকৃতি। নাম প্রকৃতি। বুঝতে পারছো? জি স্যার। এইবার দেখো প্রত্যয়। এখন এই যে ক্রিয়া প্রকৃতির সাথে যেটা যোগ হয় সেটাকে কি বলে? কৃত প্রত্যয়। কৃত কৃৎ প্রত্যয়। প্রত্যয়। এটা প্রত্যয়, কিন্তু এটা কি? কৃৎ প্রত্যয়। ঠিক আছে? জি স্যার। আবার নাম প্রকৃতির সাথে যেটা যোগ হয় সেটা কি? তদ্ধিত তদ্ধিত। প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। তাহলে এই যে আইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। বাস। সহজ না শেষ কঠিন? স্যার। স্যার শেষ কি এটা? এটুকি শেষ? না না, আরো আছে। সহজ লাগলো না কঠিন লাগলো? অনেক সহজ স্যার। অনেক অবশ্য। সহজ। আচ্ছা, গুড। এটুকু বুঝতে পারছো তো এখন তাহলে, প্রকৃতি জি এবং স্যার। প্রত্যয়? জি স্যার। জি স্যার। ফাইন। এইবার আরেকটা জিনিস তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে, আমি তোমাকে বেসিকটা পড়াবো শুধু, আহ, যাতে তুমি অন্তত বুঝতে পারো। হ্যাঁ, কারণ সময় তো আমাদের কম। আচ্ছা, তাহলে দেখো, এইখানে আমরা চল শিখলাম। চলকে কি বলে বলতে হবে? চলটা কি বলো? ক্রিয়া। স্যার ক্রিয়া প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া ক্রিয়া চলটা প্রকৃতি। প্রকৃতি। কি বলো? ক্রিয়া ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। অন্তটা কৃত কৃত প্রত্যয়। প্রত্যয়। বলতে হবে সবার, অন্তটা কি? কৃত কৃত প্রত্যয়। কোথায়? মানে মুখে জড়তা কাটাইতে হবে। তারপরে ঢাকাটা কি? ঢাকাটা নাম ঢাকা প্রকৃতি। নাম প্রকৃতি। নাম প্রকৃতি। আইটা কি? আই হচ্ছে তদ্ধিত তদ্ধিত। প্রত্যয়। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? আচ্ছা, জি আরেকবার, স্যার। চলটা কি বলতো? ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া এটা প্রকৃতি। হচ্ছে অন্তটা ক্রিয়া প্রকৃতি। কৃত কৃত প্রত্যয়। প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়। ঢাকাটা নাম প্রকৃতি। নাম প্রকৃতি। আইটা তদ্ধিত তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। ভেরি গুড। তাহলে বাকি থাকলো কি? চলন্ত আর ঢাকাই। আমরা কিন্তু এইটাও শিখলাম, এইটাও শিখলাম, এইটাও শিখলাম, এটাও শিখলাম। বাকি থাকে কি? চলন্ত আর কি? ঢাকাই। জি স্যার। চলন্তকে কি বলে, ঢাকায় কি কি বলে, এটা আমাদের জানতে হবে না? জি জি স্যার। স্যার। চলন্তকে কে বলে দেখো, তোমার এটা তো কীট, মানে কীট প্রত্যয়, তাই না? কীট প্রত্যয়। কোনো কিছু একটা তাহলে এই জিনিস চলা, আর ঢাকায় আছে চলন, একটা দেখো চলন্তটা হচ্ছে একটা কীট প্রত্যয় সাধিত শব্দ না? জি জি স্যার। স্যার। কীট প্রত্যয়, এই যে কীট প্রত্যয় কিনা, এটা কীট জি প্রত্যয় স্যার। সাধিত শব্দ। কীট প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। কৃদন্ত পদ, এটাকে বলা হয় কৃদন্ত পদ। লেখা ভালো। কীট প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। জি স্যার। আবার এই যে ঢাকাইটা কি প্রত্যয় সাধিত শব্দ? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত পদ। তদ্ধিতান্ত পদ। দেখে বলো, তদ্ধিতান্ত পদ। জি স্যার। লেখা হয়েছে সবার? জি স্যার। ফাইন, ভেরি গুড। তাহলে এখানে আমরা তিনটা জিনিস শিখলাম। চলন্ত কি, চল কি, অন্ত কি। আবার পরের লাইনেও তিনটা জিনিস শিখলাম। ঢাকাই কি, ঢাকা কি, আই কি। ঠিক আছে? শিখছি জি না? স্যার। জি শিখছি। স্যার। ওকে, ফাইন। এবার আমরা রিভিশন দেই। প্রকৃতি প্রত্যয়ের আমরা বেসিক জিনিসটা শিখে ফেলছি, প্রকৃতি প্রত্যয়ের। ঠিক আছে? এখন বাকি যেটা আছে, প্রত্যয়ের অনেক ডিটেইলস, অনেক জিনিস আছে, এগুলো পড়াতে গেলে 1-1.5 ঘন্টা, আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। ওইটা আমি পড়াবো না, তোমরা প্র্যাকটিস করে নিবে। ঠিক আছে?
প্র্যাকটিস করে নেবে, বেসিকটা শিখাই দিছি, এখন প্র্যাকটিসটা করতে হবে বাসায় বসে। আচ্ছা, তাহলে প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি বলছি আমরা মূল, একটা শব্দের মূল, সেই শব্দটা ক্রিয়াও হইতে পারে, সেই শব্দটা নামও হইতে পারে, নামও হতে পারে। হ্যাঁ, এটাকে বলা হয় প্রকৃতি। আচ্ছা, আর প্রত্যয় হচ্ছে ওই যে ক্রিয়ার মূলের সাথে যেটা যোগ হয় অথবা নামের মূলের সাথে যেটা যোগ হয় সেটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, অর্থাৎ প্রকৃতির সাথে যেই বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় সেটাই হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, এখন প্রকৃতিও দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার। প্রকৃতি দুই রকম হয়, একটা নাম শব্দের মূল, আর একটা হচ্ছে ক্রিয়া শব্দের মূল। ক্রিয়া শব্দের মূলকে বলে কৃৎ প্রত্যয়, নাম শব্দের মূলকে বলে নাম না ক্রিয়া শব্দের মূলকে বলে নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, নাম শব্দের মূলকে বলে নাম প্রকৃতি। ঠিক আছে, আচ্ছা, প্রত্যয় দুই প্রকার। কৃৎ প্রত্যয় বা ক্রিয়ার সাথে যেই প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। আর নাম শব্দ বা নামের সাথে, হ্যাঁ, বা নাম প্রকৃতির সাথে যেটা যোগ হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। বুঝেছো? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, এই তো আর কি মোটামুটি প্রকৃতি প্রত্যয়। ওকে, এবার চলো আমরা আরেকটা টপিক শিখি। সময় কতক্ষণ আছে? সময় তো শেষ। শেষ সময় স্যার, শেষ রাখেন স্যার, আজকে স্যার, আমাদের যাওয়ার দরকার স্যার। আজকে রাখেন স্যার। হ্যাঁ, আজকে রাখলে ভালো হতো স্যার। স্যার কারকটা তাহলে আমরা কবে শেষ করবো? কারকটা তাহলে তোমরা অথরিটি যারা আছেন ওদেরকে বলবা, হ্যাঁ। পরের নেক্সট ক্লাস দিন নিন স্যার। না স্যার, ওটার পরবর্তীতে নেবেন না, আপনি একটু যদি টাচ দিতেন তাহলে কি করব? নিবে স্যার, অবশ্যই নিবে। বা আমি অবশ্যই নেবো, এটা বলতে হবে স্যার অথরিটি। আপনি একটু বলিয়েন স্যার, আমরা বলবো, সমস্যা নেই। তোমরা বললে দিবে, ক্লাস দিবে, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, তো আমার নামটা জানো জানো তো, আমার নাম জিয়া স্যার। হ্যাঁ, জি তোমার সাথে আজকে নতুন স্যার class। আপনি কোথা থেকে পড়ছেন স্যার, একটু আমি যদি ঢাকা বলতেন। বিশ্ববিদ্যালয় পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা, ঢাকা সাবজেক্ট বিশ্ববিদ্যালয়। আমি বাংলায়? বাংলা ক্লাস নেই, 12 বছর যাবত ক্লাস নেই। আর হচ্ছে তোমার বাংলা শুধু ক্লাস নেই তা না, মানে আমি বাংলা ভাষা নিয়ে একটু গবেষণা করি আর কি। ঠিক আছে, যেমন অনেক জিনিস তোমাদের বাংলা সাহিত্য যখন আমি পড়াবো তখন হয়তো বা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর বাংলা যে ভাষা নিয়ে, বাংলা ভাষার ইতিহাস এইগুলো নিয়ে যদি কথা বলতাম তাহলে বুঝতে পারতো আসলে বাংলা ভাষাটা একটা মজলুম ভাষা, মজলুম। ঠিক আছে, বাংলা ভাষার উপর যত নিপীড়ন হয়েছে এরকম নিপীড়ন আর কোথাও হয় প্রচারিত নাই। ভাষা। বুঝতে পারছো? বাংলা বানান নীতি নিয়ে নিপীড়ন হয়েছে, বাংলা শব্দ নিয়ে হয়েছে, ব্যাকরণ নিয়ে হয়েছে, বাংলা ভাষার ইতিহাস নিয়ে হয়েছে, বাঙালি জাতির ইতিহাস নিয়ে হয়েছে। সবগুলা নিপীড়ন করছে। শুরুটা করছে কারা? ব্রিটিশরা। বুঝতে পারছো? এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো যদি আমি আরো ক্লাস নিই তোমাদের ফাঁকে ফাঁকে। জি স্যার, শোনার আগ্রহ আছে স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো কোশ্চেন আছে? আর কিছু জানার আছে? বলো। মানে আমাদের না কোশ্চেন স্যার, যেটা বুঝাইছেন ফুল বুঝতে পারছি, কিন্তু আমরা কনফিউজ যে আমরা আসলে পরবর্তী ক্লাস পাবো কিনা, মানে এই কারকে এই 5 নাম্বার পাবো লেকচারের উপর ভাইয়া। ক্লাস হবে কিনা। আমি যে আমি একটু আগে তো জিজ্ঞেস করছিলাম, আমার পাশে যিনি বসা ছিলেন উনি বলছেন হ্যাঁ ক্লাস পাবে, তোমরা একটু বলতে হবে আর কি। যেরকম আমরা আগেও এইখানে এরকম হয়েছে, ক্লাস এরকম নেওয়া হয়েছে আগেও। আগে না হয়েছে না? হ্যাঁ, তাহলে পাবা, সমস্যা নেই, পাওয়া যাবে। আচ্ছা পাবা। আচ্ছা, আর তাহলে তাহলে তোমাদের সমস্যা নেই স্যার, আজকে তোমাদেরকে যেটা আপনি ব্যাংক, যে টপিকসটা বুঝাইছেন ওটা ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই যে তোমাকে বলতে হবে, তোমাদের তো অনেকে ক্লাস নাই, তো তুমি ধরো যার ক্লাসটা ভালো বুঝবা বলবা যে অমুক স্যারের ক্লাসটা দরকার, এটা অথরিটিকে জানাবা। যারটা ভালো বুঝো আর কি, তুমি আমার না, শুধু যার ক্লাসে ভালো বুঝো তারটাই জানাইবা আর কি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদেরকে মানে এই যে টার্গেট টার্নিং পয়েন্ট আসলে তোমাদেরকে ব্যাংক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই তো হয়েছে। ঠিক আছে, তোমাদেরকে অন্যান্য কোচিং থেকে সার্ভিস যাতে ভালো দেয় সেই জন্য তো তৈরি হয়েছে। সো তোমরা তোমাদের ভালো মন্দ যত যা আছে আবদার এটা জানাবা কোচিং কে। ঠিক আছে, আশা করি কোচিং তোমাদের আবদার রাখবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি স্যার। তাহলে ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ স্যার। ভালো আসসালামু থাকেন। আলাইকুম। কেউ আছেন? সবাই চলে গেলেন নাকি? শুনেন একটু কথা, কত গল্প বলি। হ্যালো। জি জি বলেন। আমাদের রিটেনের ক্লাসগুলো হচ্ছে, আমরা তো ট্রান্সলেশনের মানে শুধু ফোকাস রাইটিংটাই করতেছি, অন্য ক্লাস কি হবে ট্রান্সলেশনের উপরে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, অথবা বিভিন্ন যে টপিকস গুলো আছে রিটেনের, এগুলা স্যারদের সাথে ডিসকাস করলে কেমন হয় যে আমরা রিটেনের আরো বিভিন্ন যে টপিকস গুলো আছে এগুলা নিয়ে যদি একটা করে দুটা করে ক্লাস নিত, ইংলিশের ভালো হইতো মনে হয়। এটা তো আসলে কর্তৃপক্ষের ব্যাপারে, এখন তারা যেভাবে শিডিউল করে এখন না, আমাদের তো ওই যে বললো যে আমাদের যেটা সমস্যা এটা বলতে হবে আর কি, এটা বললে কেমন হয় আর কি।
এটা বোধহয় আমাদের যখন সাধারণ জ্ঞানের জিকে স্যার আসেন, ওই স্যারের সাথে, যেহেতু উনি হেড অফ অথরিটি, এই জন্য ওনাকে বললে বোধহয় এই ব্যাপারটা ক্লিয়ার হতো। ভাই জি আসসালামু ভাইয়া, আলাইকুম, ভালো কি আছেন? সমস্যা ভাইয়া বলুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি অবস্থা সবার? ভাই, আমরা বলতে চাচ্ছিলাম যে ওই যে রিটেনের যে আমাদের ক্লাস নিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, মানে ওই শুধু যে ফোকাস ইংলিশের রাইটিং। রিটেন, ইংলিশের। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, তো আমরা স্যার, চাচ্ছিলাম যে ইংলিশের যতগুলা টপিকস আছে, মানে ধরেন যে আপনার ফুল যে টপিকস গুলা, মানে যত মার্কেট, সবগুলা টপিকস এর উপর কি আমাদের ক্লাস নেওয়া হবে, না শুধু ফোকাস রাইটিং বা? সব ক্লাসই তো হবে, সব ক্লাস তো আর একজন টিচার নিবেন না, আলাদা আলাদা টিচার নিবে। যেমন তৌহিদ স্যার তো হচ্ছে মূলত ফোকাস রাইটিং নিচ্ছেন আপনাদের, তৌহিদ স্যার হ্যাঁ, নিবেন। তারপরে ওই যে দীপু স্যার নিবেন, বাংলাদেশ ব্যাংকের ওই যে জয়েন্ট ডাইরেক্টর। ক্লাস করছেন দীপু স্যার, পাইছেন আপনারা? আপনারা তো দুইটা পাননি দুইটা এখনো। পাইছি, দীপু দুইটা স্যারের ক্লাস ফোকাস রাইটিং পাইছেন? পাইছি। দীপু স্যারের তো পাননি আপনারা এখনো। না না, দুইটা শুধু আমাদের রিটেনের ক্লাস হয়েছে ইংরেজি। বুঝতে পারছি। এমনি নর্মালি তো আর আপনাদের পিলি তো এখনো হয় নাই। আপনাদের একটা ক্লাস ওই যে আগের দিন হওয়ার কথা ছিল, বাট ওটা ওই যে হয়েছিল না। ক্লাস আবার নতুন করেই হবে। ওটা হচ্ছে যে আমাদের তো এক একটা সাবজেক্টেরই 3-4 জন করে টিচার। তো আপনার হচ্ছে পালাক্রমে হচ্ছে এক একজন টিচার এক একটা টপিক ক্লাস নিবে। তো সমস্যা নেই এমনি। আদার্স কোনো ইস্যু আছে বলেন, সমস্যা নেই আপনাদের। না ভাই, আরেকটা আমি জানতে চাচ্ছিলাম, এটা আপনাদের কোচিং এর সম্বন্ধে, যে আমি রিটেন কোচে যদি ভর্তি হতে চাই আর কি, ফুল রিটেন, হুম তাহলে আমি এই কোর্সটা শেষ করে রিটেনে ভর্তি হতে যাচ্ছি, তখন কি নতুন করে কোর্স স্টার্ট করা হবে নাকি? আমাদের তো নর্মালি সবসময় তো ব্যাচ থাকে, আপনি যখন করতে চান তখন করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর এটার ভিতরে তো আমাদের রিটেনের যে কোর্সটা আলাদা করে চালানো হচ্ছে, ওই কোর্সটাই তো এটার ভিতরেই আছে। যেমন আপনার যে ফোকাস রাইটিং এর উপর আমাদের এখানে 12টি ক্লাস দেয়া আছে আপনাদের ব্যাচে, এই 12টা ক্লাসই আবার রিটেন ব্যাচে আলাদা করে দেয়া আছে, ঠিক আছে। মানে এমন না যে এখান থেকে ওইখানে অনেক ডিফারেন্স। তবে স্পেশালি ওইখানে কিছু ব্যাপার থাকে যে ক্লাসগুলো একটু বেশি থাকে, যেমন এখানে রিটেন যেরকম আছে এর থেকে কিছু ক্লাস বেশি থাকে, যেটা হয়তো অনেকে বারবার রিটেন হ্যাঁ ফেল হ্যাঁ, করতেছে, তাদের যে মানে আমরা কিভাবে হ্যাঁ ইমপ্রুভমেন্ট আমরা করা যায় ওই ব্যাপারগুলো ওখানে দেয়া থাকে। না, এটাই, এইখানে এছাড়া আর আমরা কিছুই না। প্রিলিটা শেষ করার পরে ওখানে ভর্তি হলে ভালো হয় মনে হয়। আপাতত তো ভর্তি হওয়ার দরকার নেই, কারণ আপনাদের এই কোর্সে ওই ওই রিটেনটা আছে। এরপরে সাপোজ পরীক্ষা দিচ্ছেন, আপনার যদি কয়েকটা রিটেন যদি দিয়ে দেন, তখন বুঝতে পারবেন যে আপনার আসলে রিটেন কোর্স করা আলাদা করে লাগবে কিনা, ঠিক আছে। বুঝতে পারছেন আচ্ছা আমার আচ্ছা, কথা? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার। নর্মালি তো ভাই টাকা নষ্ট করে তো লাভ নাই, তাই না? এই কোর্সটা আপনার হচ্ছে পিলি রিটেন একসাথেই। তো এর বাইরে যদি কোনো ইস্যু হয় যে না আপনি পরীক্ষা দিচ্ছেন, পিলিতে টিকতেছেন, রিটেনে টিকতেছেন না, রিটেনে সমস্যা হচ্ছে, ফেস করতেছেন, তখন স্পেশাল আলাদা রিটেন ব্যাচে ভর্তি হওয়ার দরকার হবে, তখন আপনি ভর্তি হবেন। নর্মালি এখন ভর্তি হওয়ার দরকার নেই। আর যদি আচ্ছা আচ্ছা, এরকম হয় থ্যাংক যে ইউ ভাই। আপনি মোটামুটি ভালো স্টুডেন্ট, পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন এখন, তাহলে বলবো যে না ঠিক আছে, তাহলে আপনি রিটেনে ভর্তি হয়ে যান, যে পিলি রিটেন দুইটা একসাথে কমপ্লিট করতেছেন, সাথে পরীক্ষাও দিচ্ছেন। আর যেহেতু আপনাদের ব্যাচটা একবারে নিউ, তো আমিও আপনাকে একবারে নিউ হিসাবে ট্রিট করতেছি। তো সেই হিসাবে যদি আপনি নিউ হয়ে থাকেন তাহলে আর দরকার নেই, আস্তে আস্তে কমপ্লিট করেন, দেন তারপরে দরকার হলে রিটেনে যাবেন, আর না হলে আর দরকার নেই। আচ্ছা, বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভাই। ওকে আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা।